দিয়ে দেন। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আইসিটির ব্র্যান্ড নিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা অনেকেই ইতিমধ্যে ক্লাসে জয়েন করেছো। যারা ক্লাসে জয়েন করেছো তারা আমাকে ছোট করে একটু লিখে জানাও যে তোমাদের এন্ড থেকে অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা। ছোট করে ইয়েস লিখলেই হবে ভাইয়া, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা ক্লাস করার জন্য রেডি আছো। আচ্ছা ঠিক আছে, সো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তোমরা বলছো ক্লিয়ার আছে, ভেরি গুড। আচ্ছা, এখন একটু আমাকে জানাও তো যে তোমাদের এসএসসির যে ভ্যাকেশন সেটা কেমন যাচ্ছে। তোমাদের তো বেশ লম্বা একটা ভ্যাকেশন চলতেছে। এখন তো পড়ালেখার ওরকম চাপ নাই, ক্লাসও হচ্ছে না, পরীক্ষাও নাই। সো সময়টা কেমন এনজয় করতেছো বা ওভারঅল কেমন যাচ্ছে সবকিছু? ইন্দ্রানীল বলছো যে টেনশনে যাচ্ছে। টেনশন আসলে করলে সময় নষ্ট, বুঝছো? মানে তুমি তো পরীক্ষা দিয়ে ফেলছো, তুমি তোমার 100% দিয়ে ট্রাই করছো, তুমি তোমার বেস্টটা দেওয়ার ট্রাই করছো। এখন বাকিটা দেখা যাক কি হয়। টেনশন করে এই সময়টা নষ্ট করলে কোনো লাভ নাই, বা জাস্ট টাইমটা তুমি ওয়েস্ট করতেছো, ঠিক আছে? যা হবার হবে। তুমি প্রে করতে পারো যেন তোমার রেজাল্টটা আপ টু দ্য এক্সপেকটেশন আসে। এর বাইরে তুমি যদি অন্যভাবে সময়টাকে কাজে লাগাও, বা তুমি যদি একটু নিজেকে যে কোনো একটা কাজে বিজি রাখো, আমার মনে হয় যে টেনশনটা কমে যাবে। টেনশন কখন হয় বলো তো? যখন আমরা অলস বসে থাকি, কোনো কাজকর্ম থাকে না, তখন হচ্ছে আমাদের বেশি বেশি টেনশন হয়, ঠিক আছে? কিন্তু তুমি যদি হচ্ছে অ্যাক্টিভিটিতে এনগেজ থাকো, তখন দেখবা যে টেনশন করার টাইম পাবা না, বা ওইভাবে টেনশন আসবেও না, ঠিক আছে? ও আচ্ছা, ইন্দ্রনীল বলছো যে তোমার হচ্ছে টেনশন হচ্ছে যে পরীক্ষায় সেট কোড, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঠিক মতো ভরাট করেছি কিনা। তুমি বিশ্বাস করো, এটা সবার টেনশন হয়, ঠিক আছে? যেহেতু একটা খুবই হাই ভোল্টেজ এক্সাম এবং এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে, গুরুত্ব অনেক বেশি, এই কারণে আমাদের সবসময় একটু ভয় কাজ করে, ঠিক আছে? সো এইগুলো তোমার মনে অনেক সময় উকি দিবে যে তুমি কি রেজিস্ট্রেশন নাম্বার ঠিক লিখছিলা, তুমি যদি ঠিক না লেখো তাহলে তো খাতা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? এরকম আসলে অনেক কিছু তোমার মনে উকি দিবে। কিন্তু বিশ্বাস করো, তুমি যখন পরীক্ষা দিছো তুমি অনেক বেশি সিনসিয়ার অ্যাটেন্টিভ ছিলা, ঠিক আছে? তুমি অনেক বেশি সিরিয়াসলি পরীক্ষা দিছো। তো এত বেশি অ্যাটেনশন নিয়ে আসলে ভুল করার কথা না, এটা আমাকে বিশ্বাস করো, ঠিক আছে? যেহেতু মানে তোমার এটা নিয়ে অনেক বেশি সিরিয়াসনেস, এই কারণে এরকম টেনশন আসবেই, ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হয় তুমি অনেক সিরিয়াসলি এবং অ্যাটেন্টিভলি পরীক্ষাটা দিয়েছো। সো ভুল যে হবে এটার চান্স খুবই কম, ঠিক আছে? সো ওই টেনশন করো না কেউ। আচ্ছা ঠিক আছে। সো এখন যেটা আমাদের সামনে করণীয় সেটা হচ্ছে যে সামনে যেহেতু আমাদের একটা ভালো সময় পাচ্ছি ভ্যাকেশনে, এই সময়টাকে আমরা কাজে লাগানোর ট্রাই করব, ঠিক আছে? কাজে লাগানো ইন এ সেন্স যে আমরা নতুন কিছু শেখার ট্রাই করব। আমাদের সামনে যেই চ্যালেঞ্জেসগুলো আসবে সেগুলো সম্পর্কে আগে থেকে একটু ধারণা নিয়ে আমরা নিজেকে প্রিপেয়ার করে রাখবো। তাহলে যেটা হবে যে তুমি যখন কলেজ লাইফে উঠবা, তোমার কাছে হুট করে মনে হবে না যে দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে। তোমার কাছে জিনিসগুলা নর্মাল লাগবে, তুমি সহজেই খাপ খাইয়ে নিতে পারবা। আদারওয়াইজ মনে হবে যে আয় হায়, এগুলো তো আমি এক্সপেক্ট করি নাই, ঠিক আছে? তোমার কষ্ট হবে অ্যাডাপ্ট করতে। তো তুমি যদি একটু আগে থেকে নিজেকে প্রিপেয়ার করতে পারো, তোমার জন্য ভালো। ওকে। সো অ্যাজ এ সিনিয়র ভাই তোমাকে হচ্ছে আমি এটা সাজেশন দিতে পারি যে তুমি চেষ্টা করো এই সময়টাতে আনন্দ ফুর্তি ঘোরাফেরা সব করো, কোনো সমস্যা নেই। তার পাশাপাশি কিছু যেন প্রোডাক্টিভ কাজ করতে পারো, কারণ এরকম ভেকেশন তুমি সামনে আর পাবা কিনা সন্দেহ আছে, ঠিক আছে? সো একটু কাজে লাগাও। আর যেহেতু তোমাদের ইন্টারে পড়াশোনা অনেক বেশি, এই কারণে যদি কিছু জিনিসপত্র এখন থেকে দেখে রাখতে পারো, তোমার খুবই খুবই উপকার হবে, এবং ইন্টারে গিয়ে তোমার কাছে জিনিসপত্রগুলো ক্যাচ করতে অনেক ইজি হবে, ঠিক আছে? ওকে। সো আজকে আমাদের যেই মেইন কাজ, যেই কাজ করার জন্য বা যেই উদ্দেশ্যে আজকে আমরা এক হয়েছি সবাই, সেটা কি? সেটা হচ্ছে আমরা আমাদের আইসিটির যেই অ্যাডভান্স কোর্স আছে, যেটা ফুল কোর্স, সেটা হচ্ছে আজকে আমরা অফিসিয়ালি ফ্রি ক্লাসের মাধ্যমে স্টার্ট করতেছি। এরপরে হচ্ছে আমাদের ঈদের পরে রেগুলার ক্লাস তো হবেই। তো আমাদের আইসিটির যেই জার্নিটা সেটা হচ্ছে আজকে আমরা স্টার্ট করতেছি, ঠিক আছে? এবং কেন এটা আগে থেকে স্টার্ট করা ভালো, এটা একটু আমি বলি। এর কারণ হচ্ছে যে আমাদের আইসিটিতে তুলনামূলকভাবে কম সময় দেওয়া হয়। আমাদের সায়েন্সের সাবজেক্টের চাপে আইসিটিতে তুলনামূলক কম সময় দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু আইসিটিতে যে মার্ক কম বা এটার গুরুত্ব কম তা তো না, তোমাকে ভালো রেজাল্ট করতে হলে সবগুলোতেই ভালো করতে হবে। তো যেহেতু আমাদেরকে আইসিটির এক্সাম দিতে হবে, ভালো করতে হবে, এবং আইসিটিতে
অনেক নতুন নতুন চ্যালেঞ্জেস যেহেতু আমাদের সামনে আছে, এই কারণে আমরা যদি একটু আগে থেকে শুরু করতে পারি আমাদের জন্য জিনিসগুলো অনেক বেশি সহজ হবে, ঠিক আছে? তো তখন দেখা যাবে তুমি যদি পরীক্ষার আগে জিনিসপত্রগুলো রিভাইজ দাও, ক্লাসের সাথে সাথে যাও, তখন খুব বেশি সমস্যা হবে না, ঠিক আছে? আর তুমি যদি হচ্ছে এখন কিছু দেখলা না, পড়লা না, এবং ক্লাসে ইন্টারে উঠে হচ্ছে তুমি ওইভাবে টাইম পাইতেছো না আইসিটিতে পড়ার জন্য, এবং পরীক্ষার আগে গিয়ে হচ্ছে তুমি সব একবারে নিয়ে বসলা, তাহলে কিন্তু হবে না। কারণ আইসিটিতে অনেক নতুন নতুন জিনিস আছে, এগুলো একটু সময় ব্যয় করে শিখতে হবে তোমাকে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু জিনিসগুলো তোমার আয়ত্তে আসবে না। ওকে, তো আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি শুরুতে, ঠিক আছে, যে আমাদের আইসিটির যেই বইটা আমরা সামনে পড়বো এই বইয়ের মধ্যে কি আছে, মোটামুটি একটা ওভারভিউ তোমাদেরকে সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে যাই, যেহেতু অনেকের সাথে আজকে প্রথম দেখা, তো আমরা একটু পরিচিত হয়ে নিই শুরুতে। আমার নাম হচ্ছে ভাইয়া মোহাম্মদ রিফাত হোসেন। তো তোমাদের রিফাত ভাইয়া আজকে এই ক্লাসটাতে থাকবো। আর আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো শুরুতে হচ্ছে আমরা একটু ওভারভিউ নেওয়ার চেষ্টা করব যে আমাদের ইন্টার লাইফের যে আইসিটি বই থাকবে এখানে আসলে কি কি জিনিস আমরা পড়বো, ঠিক আছে? তো এই এইচএসসির আইসিটিটা এসএসসির আইসিটির চেয়ে অনেক ডিফারেন্ট, দুই দিক দিয়ে ডিফারেন্ট। একে তো হচ্ছে তোমার যে ডাইভার্সিটি, পড়াশোনার যে ডাইভার্সিটি, মানে যেই জিনিসপত্রগুলো আমরা পড়বো এই জিনিসপত্রের গুলোর মধ্যে অনেক ডাইভার্সিটি বা ভেরিয়েশন আছে, অনেক নতুন নতুন টপিক আছে। আর আরেকটা হচ্ছে আমাদের এক্সামের যেই ফরম্যাটটা এইটাতেও আসলে চেঞ্জেস আছে, ঠিক আছে? মানে তোমরা এসএসসিতে এমসিকিউ পরীক্ষা দিয়ে এসেছো, কিন্তু ইন্টারে আইসিটিতে তোমাদের সিকিউ এবং এমসিকিউ বোথ অ্যান্সার করতে হবে এবং 100 মার্কের পরীক্ষা থাকবে, ঠিক আছে? এখন যদি আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ ওভারভিউ দিই, দেখো আমাদের আইসিটিতে টোটাল টোটাল 6টা চ্যাপ্টার, আমি একটু 6টা চ্যাপ্টারের কুইক ওভারভিউ দিই, ঠিক আছে? তোমাকে একটু বলার চেষ্টা করি যে চ্যাপ্টারগুলো কি নিয়ে মেইনলি ডিসকাস করছে। আচ্ছা, তো আমাদের একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুবই বেশি ইনফরমেটিভ। মানে অনেকটা তোমার কাছে মনে হবে তুমি এসএসসির আইসিটি পড়তেছো, ঠিক আছে? অনেক বেশি ইনফরমেটিভ চ্যাপ্টার। এখানে হচ্ছে তোমার আইসিটির বিভিন্ন ফিল্ড এবং বাংলাদেশে তার অ্যাপ্লিকেশন, এইগুলো নিয়ে কথাবার্তা, ঠিক আছে? মানে বাংলাদেশে এবং বাইরে আইসিটির যেসব ফিল্ড আছে এগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলা হয়েছে। তো একদম ইনফরমেটিভ একটা চ্যাপ্টার। আচ্ছা, এইটা গেল। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা আসে, এখানে হচ্ছে আমরা ডেটা কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে? তো ডেটা কমিউনিকেশন বলতে আসলে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা কিভাবে ট্রান্সফার হয়, সেটা তারের মাধ্যমে হতে পারে, তার ছাড়া হতে পারে, ঠিক আছে? সো মেইনলি আমাদের এই যে ডেটা কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বলা হয়। এরপর তোমার আছে চ্যাপ্টার 3। এইটা খুবই বেসিক একটা চ্যাপ্টার এবং ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এটা দিয়েই হচ্ছে আমাদের রেগুলার ক্লাস শুরু হবে এবং আজকেও আমরা এই চ্যাপ্টারের একটা পার্ট পড়ব। এখানে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম আর লজিক গেট নিয়ে কথাবার্তা বলা থাকে, ঠিক আছে? তো একটা পার্ট তোমাদের পরিচিত আমি জানি, এই যে নাম্বার সিস্টেম, এটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছো, তো তোমাদের কাছে এটা পরিচিত। এবং আজকে আমরা এই জায়গাটাই আসলে মেইনলি একটু রিভিজিট করব, ঠিক আছে? নাম্বার সিস্টেম। তো এই চ্যাপ্টার 3তে হচ্ছে আমাদের এই নাম্বার সিস্টেম এবং লজিক গেট, এই লজিক গেটের আলোচনাটা হচ্ছে আমরা রেগুলার ক্লাসে দেখব। লজিক গেটটা হচ্ছে মেইনলি আমাদের কম্পিউটারের যে তোমার কনস্ট্রাকশন, ঠিক আছে, তার জন্য খুবই ইম্পর্টেন্ট, বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের কনস্ট্রাকশনের জন্য এই লজিক গেট রিলেটেড আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসে চ্যাপ্টার 4। এখান থেকে হচ্ছে তোমার খুবই ফ্যান্সি জিনিসপত্র শেখানো হয়, ঠিক আছে? মানে যেগুলো নিয়ে আমরা অনেকে প্যাশন রাখি বা ফ্যাসিনেশন রাখি। তো চ্যাপ্টার 4-এ এসে আমাদের যেটা শেখানো হয় সেটা হচ্ছে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল মানে মেইনলি এইচটিএমএল এবং ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব রিলেটেড অনেক পড়াশোনা এখানে থাকে। তো আমাদের ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য যেই ল্যাঙ্গুয়েজটা খুবই প্রয়োজন, এইচটিএমএল, এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 4-এ আলোচনা করা হয়, ঠিক আছে? তো আমরা চ্যাপ্টার 4-এ এই এইচটিএমএল শিখে থাকি এবং এইখানে বেশ কিছু জিনিস হচ্ছে আমাদের একদম হাতে কলমে করতে হয়, প্র্যাকটিক্যালি কম্পিউটারে করতে হয়। এরপরে আছে চ্যাপ্টার 5। এইটাও খুবই
নতুন এবং ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এটা হচ্ছে তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধারণা দিবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো আমরা অনেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি বা শিখেছি বা আমরা শেখার ইচ্ছা পোষণ করি। সো এই চ্যাপ্টার 5-এর মাধ্যমে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে অনেকেই নতুন করে পরিচিত হব এবং আমরা এখানে মূলত সি ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করব, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি আমাদের যে লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 6, এটাই হচ্ছে আমরা ডেটাবেস পড়ব। ডেটাবেস 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 যদিও তোমাদের কাছে পুরনো, তোমরা এসএসসিতে পড়ছো, কিন্তু এখানে আরও বেশ কিছু নতুন জিনিসপত্র তোমরা দেখতে পারবা, ঠিক আছে। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের এইচএসসির আইসিটির একটা ওভারভিউ, অর্থাৎ আমরা সামনে কী কী জিনিস পড়তে যাচ্ছি সেটার তোমাকে একটা সংক্ষেপে ধারণা দিলাম। ইনশাআল্লাহ রেগুলার ক্লাসগুলোতে আরও ডিটেলসে কথাবার্তা হবে। সো আমরা আজকে যেই জায়গাটা নিয়ে একটু আমরা হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করব সেটা হচ্ছে তোমার এই নাম্বার সিস্টেম, ঠিক আছে। এটা কেন নেওয়া হয়েছে আজকের আলোচনার টপিক হিসেবে? এর কারণ হচ্ছে যে আমরা নাম্বার সিস্টেমের সাথে আগে থেকেই পরিচিত, ছোটোবেলা থেকে আমরা নাম্বার সিস্টেম ইউজ করে আসতেছি বা আমরা নাম্বার সিস্টেম নিয়ে কথাবার্তা বলে আসতেছি। যেহেতু আগে থেকেও পরিচিত, আবার আমাদের সামনের দিনগুলোতে তোমার হচ্ছে অনেক নতুন নতুন জিনিসপত্র শিখতে এই নাম্বার সিস্টেম হেল্প করবে বা কাজে লাগবে। তো এই কারণে এই জায়গাটা আরেকবার আমাদের রিভিজিট করা, ঠিক আছে, এবং নতুন কিছু জিনিসপত্র দেখা। আচ্ছা ঠিক আছে। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো, আদারওয়াইজ আমরা ক্লাসে মুভ করব। আচ্ছা, তোমরা যারা ফেসবুক থেকে ক্লাসে জয়েন করেছো তারা একটু আমাকে জানাতে পারো যে তোমাদের আইসিটি নিয়ে ধারণা কেমন বা কি মনে হচ্ছে, সামনের জার্নি কেমন হবে আইসিটির। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমার সাথে অনেকে জয়েন করেছো। আচ্ছা, ফেসবুকে যারা সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো তোমরা হচ্ছে আমার সাথে থাকো, ক্লাসটা করার ট্রাই করো এবং যেই জায়গাতে তোমাদের রেসপন্স করতে বলবো একটু তোমরা রেসপন্স করো যেন ক্লাসটা ইন্টারেক্টিভ হয়, ঠিক আছে। তো আজকে আমরা একটা সুন্দর ক্লাস একসাথে করার ট্রাই করব। ঠিক আছে, তাহলে ক্লাসটা শুরু করে দিই আমরা। তো আজকে হচ্ছে আমরা ভাই নাম্বার সিস্টেম নিয়ে পড়াশোনা করব, খুবই বেসিক কিন্তু আমাদের এই আইসিটির সামনের দিনগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং নেসেসারি, ঠিক আছে। তো আমরা এই আলোচনাটা শুরু করি। তো দেখো, নাম্বার সিস্টেম এইটার ইতিহাস অনেক পুরনো, মানে অনেক আগে থেকেই মানুষের নাম্বার ইউজ করতে হয়েছে। সেটা কি কারণে করতে হয়েছে? যে দেখো, কোনো কিছুকে তুমি যখন কোয়ান্টিফাই করতে চাইবা, ঠিক আছে, কোনো কিছুকে তুমি যখন মেজার করতে চাইবা, তোমাকে কিন্তু সেটা নাম্বারের মাধ্যমে এক্সপ্রেস করতে হবে, আর কোনো কিন্তু উপায় নাই। তো এই নাম্বারের ধারণাটা অনেক আগে থেকেই মানুষের প্রয়োজন হয়েছিল, ঠিক আছে, এবং প্রয়োজনের তাগিদে মানুষ ধীরে ধীরে নাম্বার সিস্টেম এটাকে হচ্ছে ডেভেলপ করেছে এবং ডেভেলপ করে একটা পর্যায়ে নিয়ে গেছে। তো আমরা শুরু থেকেই দেখার চেষ্টা করব। দেখো, নাম্বার সিস্টেম যেটা আছে সেটাকে মূলত আমরা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। একটাকে আমরা বলতেছি নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটাকে আমরা বলতেছি পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল যেটা, সেটা মেইনলি তোমার আগের কালে, মানে প্রাচীনকালে বেশি ইউজ করা হতো। আর পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে এখন বর্তমানে আমরা বেশি ইউজ করি, ঠিক আছে। ইভেন কম্পিউটারও হচ্ছে এই পজিশনাল নাম্বার সিস্টেমের উপরে কাজ করে থাকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে প্রথমে নন পজিশনাল দেখব, নন পজিশনাল থেকে আমরা ধীরে ধীরে এই যে পজিশনালের দিকে যাব, ঠিক আছে। অর্থাৎ আমরা হিস্টোরির ওয়াইজ ধরো যে আগাচ্ছি, আমরা প্রাচীনকালে যেটা ইউজ করা হতো সেটা আগে শিখবো, তারপরে হচ্ছে এখনকার সময় যেটা ইউজ করা হয় সেটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, তো নন পজিশনাল নাম্বার সিস্টেম, এটা নিয়ে কি তোমাদের কোনো আইডিয়া আছে? তোমরা কি আমাকে একটা নন পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল দিতে পারবা? আমাকে একটু ইনবক্সে লিখে জানাও তো তোমাদের কি মনে হয়। তোমাদের কি কোনো নন পজিশনাল নাম্বার সিস্টেম কখনো ইউজ করা হয়েছে? আচ্ছা, এখন তোমরা আমাকে বলবা যে ভাই নন পজিশনাল নাম্বার সিস্টেম আবার কি, তাই না? তো আমি তোমাদেরকে একটা হিন্ট দিই। হিন্টটা হচ্ছে এরকম, এমন একটা নাম্বার সিস্টেম, মানে এমন একটা তোমার নাম্বার, যেই নাম্বারকে তুমি যদি হচ্ছে একটু উল্টা পাল্টা লেখো, লাইক তার যে ডিজিট বা সিম্বলগুলো সেগুলোকে যদি উল্টা পাল্টা লেখো, নাম্বার চেঞ্জ হয় না, নাম্বার একই থাকে, ঠিক আছে। এমন একটা নাম্বার সিস্টেম যেখানে সিম্বলগুলোকে চেঞ্জ করলে, তার পজিশন চেঞ্জ করলে নাম্বারের ভ্যালু চেঞ্জ হয় না। আচ্ছা, তোমরা আমাকে জানাতে পারো এরকম কোনো নাম্বার সিস্টেম তোমরা কখনো ইউজ করেছো কিনা।
ওকে, সো তোমাদের দিক থেকে রেসপন্স আসতেছে। সো আমি একটু জিনিসটা সামনে ক্লিয়ার করার ট্রাই করি যে দেখো আমাদের এই নন পজিশনাল নাম্বার সিস্টেম যেটা আছে এটা যেহেতু আগেকার মানুষ ইউজ করতো, তো আগেকার মানুষ মেইনলি হচ্ছে তোমার সিম্বলের মাধ্যমে বা ফিগারের মাধ্যমে হচ্ছে তাদের মনের ভাব বা তাদের যে ধারণা সেটা প্রকাশ করার চেষ্টা করতো। সো নাম্বারের ক্ষেত্রেও তারা একই কাজ করছে। নাম্বারের ক্ষেত্রেও তারা আমাদের মতো এরকম তোমার ডিরেক্ট নাম্বার না লিখে তারা হচ্ছে এই সিম্বল বা ফিগারের আশ্রয় নিছে। দেখো এই যে 1কে তারা হচ্ছে এরকম একটা লাইন দিয়ে বোঝানো ট্রাই করছে, ঠিক আছে, 2কে দুইটা লাইন দিয়ে বোঝানো ট্রাই করছে। এরকম ভাবে তুমি যদি খেয়াল করো এই যে 10কে একটা তোমার উল্টানো ইউ দিয়ে এক্সপ্রেস করার ট্রাই করছে, 100কে হচ্ছে অনেকটা যে স্নেলের শেপের মতো একটা কিছু দিয়ে এক্সপ্রেস করার ট্রাই করছে, ঠিক আছে। তো তারা আগেকার মানুষ তারা হচ্ছে তোমার নাম্বারকে ফিগার বা সিম্বলের মাধ্যমে এক্সপ্রেস করছে, মানে করতো, ঠিক আছে। এইভাবে তারা হচ্ছে কমফোর্টেবল ছিল। লাইক তারা যদি 6 এই নাম্বারটাকে এক্সপ্রেস করতে চাইতো তখন হচ্ছে এই যে এই সিম্বলটা ইউজ করতো, ঠিক আছে। এই যে এইটা কিন্তু আমরা জানি কিন্তু তারা কিন্তু তখন জানতো না। 6 এটা তুমি আমি বুঝি কিন্তু তারা কিন্তু 6 বলতে কিছু বুঝতো না আগেকার মানুষ। তারা হচ্ছে এই যে এরকম সিম্বল দিয়ে হচ্ছে নাম্বার বা কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতো, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমি নাম্বারটা লিখছি পাশে, এইটার এই নাম্বার সিস্টেমটা মানে এই যে তুমি বিভিন্ন সিম্বল দেখতে পারতেছো এবং তার যে ভ্যালু করেসপন্ডিং যে ভ্যালু দেখতে পারতেছো, এইটা যেই নাম্বার সিস্টেমের আন্ডারে পড়ে বা যেই নাম্বার সিস্টেমে এইগুলো ইউজ করা হয় সেই নাম্বার সিস্টেমের নামটা হচ্ছে তোমার হায়ারোগ্লিফিক্স, ঠিক আছে। তো এখানে তুমি হচ্ছে এই হায়ারোগ্লিফিক্স নাম্বার সিস্টেমেরই তুমি হচ্ছে একটা ফিগার দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার নাম্বার সিস্টেম হায়ারোগ্লিফিক্স। ওকে, তো এই যে হায়ারোগ্লিফিক্স নাম্বার সিস্টেম এর নাম্বার 1 প্রপার্টি যেটা সেটা হচ্ছে তোমার এই নাম্বার সিস্টেমটা হচ্ছে তোমার নন পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল। এখন তোমার এই কোশ্চেনটা আমি একটু ক্লিয়ার করি যে হোয়াট ইজ নন পজিশনাল নাম্বার সিস্টেম, ঠিক আছে। নন পজিশনাল নাম্বার সিস্টেম কি তুমি খেয়াল করো, এই নাম্বার সিস্টেমে অনেকগুলো ফান্ডামেন্টাল বা প্রাইমারি ডিজিট বা সিম্বল আছে, প্রাইমারি কিছু সিম্বল, তাই না। এই যে 1 2 3 এরকম কিছু প্রাইমারি সিম্বল তুমি দেখতে পারতেছো না। এই প্রাইমারি সিম্বল দিয়ে তুমি চাইলে যে কোনো নাম্বারকে এক্সপ্রেস করতে পারো। লাইক আমি যদি তোমাকে বলি যে তুমি 16 এক্সপ্রেস করো, 16 নাম্বার 16, এখন 16 বলতে তো তুমি এইখানে এই চার্টে কিছু দেখতে পারতেছো না, তাহলে 16কে তুমি কিভাবে এক্সপ্রেস করবা, হায়ারোগ্লিফিক্স অনুযায়ী তুমি এক্সপ্রেস করবা হচ্ছে এই যে একটা এই এই সিম্বল নিবা আর এই যে একটা এই সিম্বল নিবা, মানে এই যে 10 আর 6 এই দুইটা সিম্বল একসাথে করে তুমি হচ্ছে হায়ারোগ্লিফিক্সে 16কে এক্সপ্রেস করবা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটু এক্সাম্পলটা তাহলে কভার করে তারপর আসি। দেখো আমাদের হায়ারোগ্লিফিক্সে 276 এইটাকে হচ্ছে তোমার লিখতে হবে বা এটাকে হচ্ছে এক্সপ্রেস করতে হবে। হায়ারোগ্লিফিক্সে আমাদের 276কে এক্সপ্রেস করতে হবে। কিভাবে করব, দেখো আমরা 276কে এক্সপ্রেস করার জন্য সবচেয়ে বড় ভ্যালুযুক্ত কোন সিম্বলটা ইউজ করতে পারি, একটু খেয়াল করো তো সবচেয়ে বড় কোনটা ইউজ করা যায়, তোমরা একটু দেখো তো। এই যে 100 যেই সিম্বলটা আছে, ঠিক আছে, এইটা চাইলে আমরা দুইটা ইউজ করতে পারি এবং দেখো এখানে তাই করা হয়েছে। এই যে আমাদের 100 যেই সিম্বলটার ভ্যালু, ঠিক আছে, সেটা এখানে দুইবার ইউজ করা হয়েছে। তাহলে 276 আমরা 200কে কিন্তু সুন্দর মতো কি করতে পারতেছি, এখানে এক্সপ্রেস করতে পারছি। এই যে এটার দুইটা এখানে নেওয়া হয়েছে যার ভ্যালু হচ্ছে টোটাল 200, তাহলে আমরা 200 এক্সপ্রেস করে ফেলেছি। আমাদের তাহলে বাকি থাকে কত, বাকি থাকে এই যে 276 থেকে 200 বাদ দিলে 76, আরও 76 অ্যাড করতে হবে আমাদের, আমরা 200 লিখে ফেলছি। এখন একটু চিন্তা করো 76কে এক্সপ্রেস করার জন্য তোমার সবচেয়ে বড় ভ্যালু বিশিষ্ট সিম্বল কোনটা আছে, তুমি বলবা যে 76কে এক্সপ্রেস করার জন্য এইটা আমরা 7টা ইউজ করতে পারি। তো দেখো এখানে সেটাই করা হয়েছে, এই যে এখানে এই উল্টানো ইউ সিম্বলটা 7টা নেওয়া হয়েছে। তাহলে এইখানে হচ্ছে আমার চলে আসতেছে টোটাল 70। তাহলে 76 থেকে 70 আমি অলরেডি কভার করে ফেলেছি, বাকি থাকতেছে 6। ভালো কথা।
এখন এই বাকি 6কে আমরা কিভাবে এক্সপ্রেস করব, এই দেখো হায়ারোগ্লিফিক্সে 6কে হচ্ছে এই যে 6টা এরকম খাড়া দাগ দিয়ে তোমার হচ্ছে লাইন দিয়ে হচ্ছে এক্সপ্রেস করে, তাহলে এই যে এখানে তাই করছে, এই যে 6টা সিম্বল নিয়ে নিছে লাইন আকারের। তো এখান থেকে চলে আসতেছে আমার 6। তো এখন যদি তুমি সবগুলো একসাথে যোগ করে, যে এই সবগুলোর যে ভ্যালু, এই সবগুলোর ইকুইভ্যালেন্ট যে ভ্যালু, সেগুলোকে তুমি যদি অ্যাড করে দাও তোমার হাতে চলে আসবে 276। তাহলে আমরা এখন বর্তমানে 276কে যেইভাবে চিনি, সেটা হায়ারোগ্লিফিক্স যারা ইউজ করতো আগেকার সময় তারা হচ্ছে এইভাবে 276কে চিনতো, ঠিক আছে, এইভাবে চিনতো। বুঝতে পারছো? এখন একটু তোমরা ভাবো, একটু তোমরা নিজেরা ভাবো, আমি তোমাদেরকে এই জিনিসটা ডিরেক্ট বলতে চাই না, আমি চাই তোমরা এটা ভেবে বের করো, ঠিক আছে? তোমরা আমাকে একটু ভেবে বলার চেষ্টা করো ভাইয়া। সেটা হচ্ছে এরকম, এই যে আমি 276কে এক্সপ্রেস করছি, এখানে যদি আমি কোনো একটা সিম্বলকে তার পজিশন চেঞ্জ করে দেই, কোনো ঝামেলা কি হবে? লাইক আমি তোমাকে একটু স্পেসিফিকভাবে বলতে চাই যে আমি যদি ভাইয়া এইখানে এই শামুক আকৃতির যে সিম্বল বা স্নেইল শেপের যে সিম্বলটা, এইটাকে যদি আমি ধরে এইখানে নিয়ে যাই, আর এই ইউ শেপের সিম্বলটাকে ধরে যদি আমি এখানে নিয়ে আসি, অর্থাৎ এই যে এইটা আর এইটা, এই দুইটার মাঝে যদি আমি ইন্টারচেঞ্জ করি পজিশন, আমার ভ্যালু কি চেঞ্জ হবে কি না? ইয়েস অর নো? যারা আমার সাথে আছো তারা একটু আমাকে জানাও। হ্যাঁ, ইন্দ্রানীল আমাকে কারেক্ট অ্যান্সারটাই দিয়েছো, ভেরি গুড। বাকিদের কি মনে হয়? যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা একটু জানাও আমাকে, যে তোমাদের কাছে কি মনে হয়, আমি যদি এই 276-এর যে এক্সপ্রেশন, এখানে যে কোনো দুইটা সিম্বলের পজিশন যদি আমি চেঞ্জ করি, ভ্যালু কি চেঞ্জ হবে? ইয়েস অর নো? আচ্ছা, কনফিউশনে আছো তাই না? কি মনে হচ্ছে, চেঞ্জ হওয়া উচিত? হওয়া উচিত না, রাইট, ভেরি গুড, হওয়া উচিত না। কেন? কারণ দেখো এইখানে জাস্ট আমরা এই সিম্বলগুলোর ভ্যালু কনসিডার করতেছি, কোথায় বসতেছে না বসতেছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমরা জাস্ট ভ্যালু কনসিডার করতেছি, সিম্বল কই দিলাম না দিলাম কোনো মাথা ব্যথা নাই। তুমি বলতে পারো তাহলে ভাইয়া আপনি সুন্দর করে পাশে পাশে কেন দিছেন? এটা আমার ইচ্ছা, তুমি চাইলে এখানে পাশে পাশে নাও দিতে পারতা। একটা সিম্বল তুমি যে একটা স্নেইল শেপের সিম্বল তুমি এখানে দাও, আরেকটাকে নিচে দাও, কোনো সমস্যা নেই, তুমি এক জায়গায় দিলেই হয়েছে একসাথে, যেন সবাই একসাথে অ্যাড করে বুঝতে পারে, মানে সবগুলোর ভ্যালু অ্যাড করে যেন কেউ বুঝতে পারে এখানে টোটাল কত। সো এই সিম্বল তুমি কোথায় দিচ্ছ না দিচ্ছ এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, তুমি কি সিম্বল দিচ্ছ কয়টা দিচ্ছ এটাই সবার মাথা ব্যথা, বা এটাই ম্যাটার করে। তাহলে আমরা যদি এইটুকু বুঝতে পারি, দেখো এই আলোচনাটুকু যদি বুঝতে পারি, তাহলে আমরা কোন কনক্লুশনে বা কোন উপসংহারে আসতে পারি? আমরা এই উপসংহারে আসতে পারি যে দেখো আমাদের এই নন পজিশনাল নাম্বার সিস্টেম যেটা, যার একটা এক্সাম্পল আমরা দেখতেছি হায়ারোগ্লিফিক্স, এই নন পজিশনাল নাম্বার সিস্টেমের প্রপার্টিটাই এরকম যে এই নাম্বার সিস্টেমে আমার সিম্বলের পজিশন ম্যাটার করে না, জাস্ট তার যে ইন্ডিভিজুয়াল ভ্যালু সেটা ম্যাটার করে। সো সিম্বলস পজিশন ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? পজিশন ম্যাটার করে না, সে কই বসতেছে ম্যাটার করে না, ঠিক আছে? কই বসতেছে ম্যাটার করে না, জাস্ট তার যে ইন্ডিভিজুয়াল ভ্যালু সেটা ম্যাটার করে, ঠিক আছে? ওকে, তাহলে এই ধরনের যারা আছে নাম্বার সিস্টেমে, ঠিক আছে, এই ধরনের যারা আমাদের আছে নাম্বার সিস্টেমে, তাদেরকে আমরা বলি হচ্ছে তোমার নন পজিশনাল নাম্বার সিস্টেম, ঠিক আছে? নন পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, আমরা তো একটা শিখলাম হায়ারোগ্লিফিক্স, এরকম আরও কি নন পজিশনাল নাম্বার সিস্টেম আছে? এরকম কি আরও নন পজিশনাল নাম্বার সিস্টেম আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। কি কি? সো আমি যদি কয়েকটা লেখার চেষ্টা করি, আমাদের একটা হচ্ছে তোমার রোমান নাম্বার সিস্টেম, রোমান। তারপরে আছে তোমার এই যে হায়ারোগ্লিফিক্স তো বললাম, এরপরে আছে হচ্ছে তোমার মায়ান। মায়ান সিভিলাইজেশনের সময় তারা যে নাম্বার সিস্টেমটা ইউজ করতো, মানে এগুলো সব প্রাচীনকালের আগেকার নাম্বার সিস্টেম, ঠিক আছে? মায়ান নাম্বার সিস্টেম। আর এই যে একটা তো এই যে আলোচনা করলাম আমি হায়ারোগ্লিফিক্স, ঠিক আছে? সো এরকম আসলে আরও অনেক
আগেকার নাম্বার সিস্টেম ছিল যেগুলো হচ্ছে নন পজিশনাল। আচ্ছা, এই রোমান নাম্বার সিস্টেম নিয়ে একটু আলাদাভাবে কথা বলার চেষ্টা করি। এর কারণ হচ্ছে এই রোমান নাম্বার সিস্টেমটা একটু ইউনিক বা একটু আলাদা। এর মধ্যে এই রোমান নাম্বার সিস্টেমের মধ্যে কিছু নাম্বার আছে বা কিছু সিম্বল আছে বা বলা যায় যে কিছু এক্সেপশন আছে যেখানে পজিশনটা ম্যাটার করে, কিছু জায়গা আছে যেখানে পজিশন ম্যাটার করে না। ঠিক আছে, যেমন আমি একটু এক্সাম্পল দিই। রোমানে আমরা যখন 1 লিখি, আমরা যখন 2 লিখি, আমরা যখন 3 লিখি, এই যে 1 2 3 লিখলাম, 1 2 3 লিখলাম, অর্থাৎ এই যে রোমান সংখ্যায় এই সিম্বলটা আমাদের ডেসিমালে, আমাদের পরিচিত নাম্বার সিস্টেম ডেসিমালে হচ্ছে 1 এক্সপ্রেস করে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পরিচিত নাম্বার সিস্টেমে 2 আর এটা হচ্ছে 3। তুমি খেয়াল করো এই যে তিনটা নাম্বার আমি লিখলাম রোমান নাম্বার সিস্টেমে, ঠিক আছে, এদের ক্ষেত্রে তুমি যদি হচ্ছে তাদের পজিশন চেঞ্জ করো, কোনো চেঞ্জ হবে না। তুমি যদি এদের পজিশন চেঞ্জ করো, লাইক এই যে 2, এই 2টা আসলে তো এই যে দুইটা 1 এইভাবে আসছে, তাই না? আমি যদি একটু ভেঙে দেখানোর ট্রাই করি, এই যে 2টা কিভাবে আসছে, এইখানের যে 2 সেটা কিভাবে আসছে, এই 2টা আসছে হচ্ছে এই যে দুইটা 1 নিয়ে, আবার 3টা আসছে হচ্ছে তিনটা 1 নিয়ে। তাহলে এই 2 লেখার সময় যে তুমি দুইটা 1 সিম্বল দিচ্ছ, এই দুইটা 1 সিম্বলকে তুমি যদি আকপিচ করে দিতা, এই যে এরকম যদি তুমি পজিশন চেঞ্জ করে দিতা, কোনো ইফেক্ট কি পড়তো না, কিন্তু সেম এই দুইটা 1কে তুমি যেভাবেই লেখো না কেন আকপিচ করে সেম। তাহলে এখানে পজিশন ম্যাটার করতেছে না, এখানে পজিশন ম্যাটার করতেছে না, সেটা নন পজিশনাল হিসেবেই আমরা দেখতে পারতেছি এখন। আচ্ছা, ভালো কথা। এইবার আসো, আমরা যদি এইবার হচ্ছে তোমার একটু ডিফারেন্ট একটা নাম্বার নেই, লাইক আমরা আরেকটা নাম্বার চিন্তা করতে পারি 4 এবং 6। ঠিক আছে, এই যে রোমান নাম্বার সিস্টেমে এটা হচ্ছে 4, আমাদের ডেসিমালে 4, আর রোমান নাম্বার সিস্টেমে এটা হচ্ছে আমাদের ডেসিমালে 6, তাই না? ওকে, এখন খেয়াল করো এই 4 আর 6 যেই দুইটা নাম্বার আমি লিখলাম, এই দুইটার ক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমি যদি এই সিম্বল দুইটার পজিশন একটু চেঞ্জ করে দিই, এই যে আমি যদি ভি, এই সিম্বলটা, যে ভি কিন্তু হচ্ছে আমাদের রোমান নাম্বার সিস্টেমে 5কে বোঝায় ভি। ঠিক আছে, আমি যদি একটু এই 1 আর ভি এই দুটো সিম্বলকে যদি একটু আকপিচ করে দিই, তাহলে কিন্তু এইবার ঝামেলা হয়ে যাবে। লাইক এই যে আমি যদি ভি কে আগে আর 1কে পরে নিয়ে যাই, তাহলে আমি পাবো হচ্ছে এই যে 6, দ্যাট ইজ এ ডিফারেন্ট নাম্বার ইন রোমান নাম্বার সিস্টেম। তাহলে এই ক্ষেত্রে আবার পজিশন ম্যাটার করতেছে, এই যে ভি আগে বসতেছে নাকি 1 আগে বসতেছে, এই ক্ষেত্রে পজিশন ম্যাটার করতেছে, কিন্তু উপরের তিনটা নাম্বারের ক্ষেত্রে আবার ম্যাটার করে নাই। তাহলে রোমান নাম্বার সিস্টেম খুবই অদ্ভুত। এখানে কিছু নাম্বারের ক্ষেত্রে তাদের সিম্বলগুলোর পজিশন ম্যাটার করে না, কোথায় বসাচ্ছ না বসাচ্ছ, আর কিছু নাম্বারের ক্ষেত্রে আবার ম্যাটার করে, কোথায় বসাচ্ছ এটা ম্যাটার করে। তাহলে রোমান নাম্বার সিস্টেম একটু অদ্ভুত। এখানে পজিশনাল নাম্বার সিস্টেমের কিছু প্রপার্টি আছে কিছু নাম্বারের ক্ষেত্রে, আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে নন পজিশনাল নাম্বার সিস্টেমের প্রপার্টি দেখা যায়। তো মোটা দাগে এটাকে আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেম হিসেবেই চিনে থাকি। ঠিক আছে, ওকে। আর বাকিগুলার অত ডিটেলসে গেলাম না, একটা তো আমরা এক্সাম্পল দিয়ে দেখাইছি। আচ্ছা, তুমি চাইলে এই যে এইটা একটু নিজে বাসায় ট্রাই করতে পারো, এই যে এইটা একটু তুমি নিজে ট্রাই করতে পারো যে কিভাবে আমরা 4622কে হায়ারোগ্লিফিক্সে এক্সপ্রেস করতে পারি। এটা একটু নিজে দেখতে পারো বাসায়। ওকে, সো তোমাদের জন্য একটা কুইজ আছে। সো রুলটা হচ্ছে তোমরা কোশ্চেনটা পড়বা, পরে তোমাদের কাছে যেটা অ্যান্সার মনে হয় সেটা তোমাদেরকে একটা পোল দেওয়া হবে, সেই পোলে তোমরা সাবমিট করবা। ঠিক আছে, আর যারা হচ্ছে ফেসবুকে আমাকে দেখছো বা ফেসবুকে যারা জয়েন করেছো, তারা হচ্ছে কারেক্ট অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। তো আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে কোশ্চেনটা পড়ার জন্য। ওকে, আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি। ওকে, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই হচ্ছে অ্যান্সার আমাকে জানানোর ট্রাই করতেছো। তোমাদের কি মনে হয় কোনটা নন পজিশনাল?
ফাহমিদা আমাকে কারেক্ট অ্যান্সার দিয়েছো, ফাহমিদা আহমেদ তনু। এরপর এলানুর রহমান কারেক্ট অ্যান্সার দিয়েছো। বাকিদের কি মনে হয়? অনেকে ভুল অ্যান্সারও দিচ্ছ। ওকে, সো তোমরা হচ্ছে অনেকেই বলছো অপশন এ, ঠিক আছে। এই যে কোশ্চেন যেটা ছিল দেখো, হুইচ ইজ নন পজিশনাল নাম্বার, দেখো এই কোশ্চেনটা কিন্তু একটা বোর্ড পরীক্ষাতেও এসেছিল, ঠিক আছে। এই যে সহজ সহজ কোশ্চেন, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষাতে এসেছিল। তো এখানে কোশ্চেনটা হচ্ছে হুইচ ইজ নন পজিশনাল নাম্বার। আমরা একটু আগে দেখে আসছি নন পজিশনাল নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যাদের ক্ষেত্রে নাম্বার বানানোর সময় সিম্বলটা কোথায় বসাচ্ছে এটা ম্যাটার করবে না। 5, এটা কিভাবে নন পজিশনাল হয়? 5 তো একটা ডেসিমাল নাম্বার, তাই না? 5 তো একটা ডেসিমাল নাম্বার, আর আমরা তো জানি ডেসিমাল নাম্বারে আমরা যদি একটু চিন্তা করি, দেখো তুমি ডেসিমাল নাম্বারে 1 2 এটা না লিখে যদি তুমি 2 1 লেখো, সর্বনাশ হয়ে যাবে না? 1 2 আর 2 1 কি এক কথা? বলো তো এক কথা? আচ্ছা, তোমরা যারা চিন্তা করতেছো যে 5 হচ্ছে নন পজিশনাল, আমি একটু তোমাদেরকে বুঝাই। দেখো এটাকে তোমরা কি বলবা? এইটাকে তোমরা 5 বলবা না সবাই? এটাকে তোমরা সবাই 5 বলবা না? হ্যাঁ 5 বলবা, কারণ এই জিরোকে বামে বসাইছিস, কোনো ভ্যালু নাই। এখন চিন্তা করো, আমি যদি এইভাবে 5 না লিখে আমি যদি এইভাবে 5 লিখতাম, এই যে জিরোটাকে ডানে বসাইছি, এখন কি সর্বনাশ হয়ে যেত না? হ্যাঁ, তাহলে আমাদের এইটা কিন্তু খুবই স্পষ্ট যে এই 5 এটা কিন্তু একটা ডেসিমাল নাম্বার সিস্টেমের নাম্বার, এবং এটা হচ্ছে তার চেয়ে বড় কথা, এটা হচ্ছে একটা তোমার পজিশনাল নাম্বার, ঠিক আছে। পজিশনাল নাম্বার মানে এর পজিশনটা ম্যাটার করতেছে, 5 কোথায় বসতেছে, ঠিক আছে। ওকে, অন দ্য আদার হ্যান্ড এই যে লাস্টে যেটা আছে এইখানে গিয়ে তো তোমাদের চোখ আটকে যাওয়ার কথা। এই যে লাস্টে যেটা আছে ভি, দিস ইজ এ রোমান নাম্বার, দিস ইজ এ রোমান নাম্বার, এবং আমরা দেখেছি রোমান নাম্বার হচ্ছে নন পজিশনাল। সো আমাদের কোশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, ঠিক আছে। ওকে, দুর্ভাগ্যবশত তোমরা কারেক্ট অ্যান্সারটা দিতে পারো নাই যারা আসো ক্লাসে। আর যারা হচ্ছে আমাকে ফেসবুক থেকে জয়েন করছো তারা অনেকেই হচ্ছে আমাকে কারেক্ট অ্যান্সারটা দিয়েছিল। হ্যাঁ, রামিসা বলছো অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, তারপরে আমাকে এলানুর বলেছিল, হ্যাঁ অ্যান্সার ডি। এর বাইরে অনেকে হচ্ছে আমাকে কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন এখানে আমাদের অ্যান্সারটা ডি হবে, ঠিক আছে। ওকে, আমরা এবার হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেমের দিকে এগিয়ে যাচ্ছি। সো পজিশনাল নাম্বার সিস্টেমের প্রপার্টিটা একদম নন পজিশনালের উল্টা হবে। লাইক আমাদের নন পজিশনালে নাম্বারের ভেতর যে আমরা সিম্বলগুলা বা যেই ডিজিটগুলো ইউজ করতাম তাদের পজিশনটা ম্যাটার করতো না, বা তাদের কোনো পজিশনাল ভ্যালু ছিল না। এই ক্ষেত্রে আমাদের পজিশনালের ক্ষেত্রে যেই জায়গাটায় চেঞ্জ আসবে সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা নাম্বারে আমাদের যেই ডিজিটগুলো ইউজ করা হবে, ঠিক আছে, ইচ symbol or each symbol or digit used in this number system has two properties, ঠিক আছে। each symbol or digit, ঠিক আছে, each symbol or digit has two properties। এই দুইটা প্রপার্টি কি কি? যে তোমার তাদের হচ্ছে একটা পজিশনাল ভ্যালু থাকবে, আরেকটা হচ্ছে তাদের একটা তোমার নিজস্ব বা ইন্ডিভিজুয়াল ভ্যালু থাকবে, ঠিক আছে। একটা পজিশনাল ভ্যালু, আরেকটা হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। একটা ভ্যালু থাকবে ইন্ডিভিজুয়াল ভ্যালু, এটা হচ্ছে যে ওই ভ্যালুটাকে বা ওই সিম্বলটাকে আমরা তোমার বেসিক্যালি কত ম্যাগনিটিউড বা কত কোয়ান্টিটি বোঝানোর জন্য এক্সপ্রেস করতেছি, ঠিক আছে। লাইক আমরা যদি একটা এক্সাম্পলে চলে আসি, যে তোমার আমাদের ডেসিমাল যে নাম্বার সিস্টেম, ঠিক আছে, ডেসিমাল নাম্বার সিস্টেম এটা হচ্ছে আমরা উঠতে বসতে ইউজ করে থাকি ডেসিমাল নাম্বার সিস্টেম। এইটা একটা পজিশনাল নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে একটা পজিশনাল নাম্বার সিস্টেম। এর কারণটা হচ্ছে যে তোমার ডেসিমাল নাম্বার সিস্টেমে হচ্ছে আমাদের যেই সিম্বলগুলো ইউজ করা হয় তাদের এই দুইটা প্রপার্টি আছে, ঠিক আছে।
এই দুইটা প্রপার্টি আছে। তো ডেসিমাল নাম্বার সিস্টেম এটা একটা পজিশনাল নাম্বার সিস্টেম এবং এর হচ্ছে তোমার টোটাল সিম্বল আছে হচ্ছে তোমার 10টা, টোটাল সিম্বল 10টা, যেটা হচ্ছে জিরো থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সিম্বল আছে, ঠিক আছে, ডেসিমালের ভেতর। ওকে, এখন আমরা যদি ডেসিমালে কোনো একটা নাম্বার ফর্ম করতে চাই, ঠিক আছে, তখন কিন্তু আমাদের হচ্ছে এই 0 থেকে 9 পর্যন্ত যেই সিম্বলগুলো আছে এই সিম্বলগুলো দিয়ে ফর্ম করতে হবে, ঠিক আছে। যেমন এখানে একটা নাম্বার এখানে লেখা হয়েছে, তুমি খেয়াল করো, এই যে 1125, এটা হচ্ছে তোমার একটা ডেসিমাল নাম্বার। কিভাবে বুঝলাম? তুমি দেখবা যে ডেসিমাল নাম্বার সিস্টেম যেগুলো আছে বা যে কোনো নাম্বার সিস্টেমের তার যেই তোমার টোটাল নাম্বার অফ সিম্বল, ঠিক আছে, যেটাকে আমরা পরবর্তীতে বলবো, দেখবা যে এটাকে আমরা পরবর্তীতে বেজ নাম দিব, এটাকে আমরা বলবো বেজ। অর্থাৎ বেজ হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা এক্সপ্রেস করে যে তোমার কোনো একটা নাম্বার সিস্টেমের ভেতরে কতগুলো প্রাইমারি ডিজিট বা সিম্বল আছে। লাইক আমাদের ডেসিমালের ভেতরে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা প্রাইমারি ডিজিট বা সিম্বল আছে। এই কারণে আমাদের ডেসিমালের বেজ হচ্ছে 10, ঠিক আছে, ডেসিমালের বেজ হচ্ছে 10, কারণ এখানে ফান্ডামেন্টাল ডিজিট বা সিম্বল 10টা। ওকে, তাহলে এই ফান্ডামেন্টাল সিম্বলগুলো দিয়েই তোমাকে পরবর্তীতে বড় বড় নাম্বার বানাইতে হবে। যেমন এইখানে আমরা বানাইছি, খেয়াল করো, এখানে এই যে বিশাল নাম্বারটা লিখছি 1125, এই নাম্বারটা কিন্তু এই 0 থেকে 9 পর্যন্ত যে ফান্ডামেন্টাল ডিজিটগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু এখানে এই নাম্বারটা তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আচ্ছা, এখানে আমি একটু এটা ক্লিয়ার করি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু হবে। ওকে, এখন আমরা যদি এই নাম্বারটাকে 1125 এই নাম্বারটাকে আমরা যদি একটু ব্রেকডাউন করার ট্রাই করি, ঠিক আছে, একটু ভাঙার ট্রাই করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এইখানে প্রত্যেকটা ডিজিটের যে দুইটা প্রপার্টি আছে, এটা আমরা এই নাম্বারটাকে একটু ব্রেকডাউন করলে বুঝতে পারবো। কেমন? একটু খেয়াল করো যে আমাদের এই 1125 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো যে 5 এটা যেহেতু আমাদের প্রথম ঘরে বসছে, ঠিক আছে, প্রথম ঘরে যেহেতু এটা বসছে, এই কারণে 5-এর সাথে তার যে পজিশনাল ভ্যালু 1 এইটা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে, এটা মাল্টিপ্লাই হবে। আচ্ছা, ভালো কথা। এরপরে 2, এটা হচ্ছে সেকেন্ড ঘরে বসছে, তো 2 এর সাথে এই কারণে মাল্টিপ্লাই হবে হচ্ছে তোমার 100, ঠিক আছে। এরপরে থার্ড যে ওয়ানটা আছে, থার্ড ঘরে যে ওয়ানটা আছে এটা হচ্ছে তোমার 1000-এর সাথে মাল্টিপ্লাই হবে। আর আমি একটু ভুল লিখছি এখানে, আমাদের 2 হচ্ছে 10-এর সাথে মাল্টিপ্লাই হবে। তারপরে এই প্রথম যে ওয়ানটা থার্ড ঘরে আছে এটা হচ্ছে 100-এর সাথে মাল্টিপ্লাই হবে। আর লাস্টের যে ওয়ানটা আছে 4 নম্বর ঘরে এটা হচ্ছে 1000-এর সাথে মাল্টিপ্লাই হবে, 1000। তাহলে দেখো আমাদের এখানে প্রত্যেকটা ডিজিট তার পজিশনের উপর বেস করে একটা তোমার ভ্যালুর সাথে মাল্টিপ্লাই হচ্ছে। সো এই ভ্যালুগুলোকে আমরা বলি হচ্ছে পজিশনাল ভ্যালু। এগুলো তোমরা ছোটোবেলায় পড়ছো, আমি জানি। এগুলো এখন আলোচনা করার একটাই টার্গেট, তোমাদেরকে এইটা বোঝানো যে দেখো আমরা যে এই যে পজিশনাল নাম্বার সিস্টেমের আন্ডারে যে অনেকগুলো নাম্বার সিস্টেম নিয়ে পড়বো বা আমরা জানি, ঠিক আছে, যেমন একটা হচ্ছে ডেসিমাল যেটা পজিশনাল। এটা কেন পজিশনাল এটা আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। যে এটা পজিশনাল এই কারণে যে এইখানে যে নাম্বারগুলো আমরা লিখবো সেই নাম্বারগুলোর ডিজিটগুলো কোথায় বসতেছে তার একটা ভ্যালু আছে এখানে। মানে তুমি একটু যদি খেয়াল করো, এই ওয়ানটা আর এই ওয়ানটা কি সেম? এই দুইটা ওয়ান কি সেম? চোখে দেখে মনে হতে পারে হ্যাঁ দুইটাই তো ওয়ান, দুইটাই তো মিন করতেছে যে কোনো কিছুর ইউনিট ভ্যালু, তাই না? দুইটাই তো কোনো কিছুর ইউনিট ভ্যালু মিন করতেছে। তো দুইটা ওয়ান তো সেম চোখে দেখে মনে হচ্ছে, কিন্তু না, এরা এই নাম্বারে ডিফারেন্ট পজিশনে বসছে। দেখো প্রথম ওয়ানটা হচ্ছে থার্ড পজিশনে বসছে, পরের ওয়ানটা ফোর্থ পজিশনে বসছে। যেহেতু তাদের পজিশন ভিন্ন, এই কারণে এই নাম্বারে এই দুইটা ওয়ান কিন্তু সেম হবে না। এবং এটা আমরা এই ভ্যালু থেকেও দেখতে পাচ্ছি যে প্রথম ওয়ানটা 100-এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, পরের ওয়ানটা 1000-এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে তাদের পজিশনাল ভ্যালু কিন্তু ডিফারেন্ট হওয়ার কারণে তারা ডিফারেন্ট ম্যাগনিটিউডে তোমার হচ্ছে এই নাম্বারে কন্ট্রিবিউট করবে, ঠিক আছে, ডিফারেন্ট ম্যাগনিটিউডে এই নাম্বারে কন্ট্রিবিউট করবে, ঠিক আছে।
তো দেখো আমি এখানে প্রত্যেকটা নাম্বারের তার ইন্ডিভিজুয়াল ভ্যালুর সাথে পজিশনাল ভ্যালুটা মাল্টিপ্লাই করে লিখে ফেলেছি। এখন আমি যদি এই সবগুলোকে সাম আপ করে দিই, সবগুলোকে যদি সাম আপ করি, দেখো আমাদের ওই যেই নাম্বারটা নিয়ে কথা বলতেছি এইটাই ফেরত চলে আসবে। তাহলে এটাকে ভেঙে লেখার একটাই উদ্দেশ্য ছিল যে তোমাদেরকে এইটা বোঝানো যে দেখো পজিশনাল নাম্বার সিস্টেম যেগুলো আছে, যেমন আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম যেটা আমরা ইউজ করি হর হামেশা, এই নাম্বার সিস্টেমগুলোর দুইটা প্রপার্টি থাকে, ঠিক আছে? এটাই তোমাদেরকে বোঝানোর ট্রাই করলাম। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কি কোশ্চেন আছে? তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো ছোট করে ক্লিয়ার লিখলেই হবে। তোমরা যদি এই পর্যন্ত আলোচনাটা বুঝতে পারো, মানে পজিশনাল নাম্বার সিস্টেম যদি তোমাদের বোঝা হয়ে থাকে, তাহলে আমাকে ছোট করে ক্লিয়ার লেখো। ওকে, ভেরি গুড। তাহলে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম কেন পজিশনাল এইটা আশা করি সবাই বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে যে পজিশনাল নাম্বার সিস্টেমে বড় বড় নাম্বার কিভাবে আমরা কনস্ট্রাক্ট করতে পারি। লাইক আমরা তো বেজ শিখছি, ঠিক আছে? বেজ হচ্ছে তোমার, বেজ বলতে কি বলি, কি বুঝাই? বেজ হচ্ছে কোনো একটা নাম্বার সিস্টেমে যতগুলো প্রাইমারি ডিজিটস থাকে, ঠিক আছে? নাম্বার অফ প্রাইমারি ডিজিটস, নাম্বার অফ প্রাইমারি ডিজিটস, কোনো একটা নাম্বার সিস্টেমের ভেতরে যতগুলো প্রাইমারি ডিজিট থাকে তার কোয়ান্টিটিকে আমরা বলি হচ্ছে বেজ। যেমন ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে ডেসিমাল নাম্বারের বেজ আমরা কেন 10 বলতেছি, ডেসিমাল নাম্বারের বেজ কেন 10 বলতেছি, বা এটাকে কেন 10 বেজ নাম্বার সিস্টেম বলতেছি, একটু চিন্তা করো। কারণ এই ডেসিমাল নাম্বার সিস্টেমে টোটাল প্রাইমারি ডিজিট আছে হচ্ছে ভাইয়া 10টা, বা টোটাল আমাদের প্রাইমারি ডিজিট হচ্ছে কত? 10টা, 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা। এই কারণে ডেসিমালের বেজ হচ্ছে 10, বা এটাকে আমরা একটা 10 বেজ নাম্বার সিস্টেম বলি, ঠিক আছে? ওকে, এখন আমরা যদি একটু এই ডেসিমাল নাম্বার সিস্টেমে বড় বড় নাম্বার বানানোর ট্রাই করি, সেটা কিভাবে বানাতে পারি একটু খেয়াল করো তো। লাইক আমাদের যদি এই কোশ্চেনটার অ্যান্সার বের করতে হয় যে হোয়াট ইজ দ্য নাম্বার দ্যাট উইল কাম আফটার 9, 9-এর পরের সংখ্যাটা কত, এই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে দিব দেখি। তোমরা অনেকে হয়তো হাসতেছো শুনে, এটার কোনো কোশ্চেন হলো নাকি, তাই না? 9-এর পরের সংখ্যাটা আমরা কিভাবে লিখব, কি মনে হয় তোমাদেরকে? আচ্ছা, তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া আপনি 9-এর সাথে 1 যোগ করে দেন, তাহলেই তো পরের সংখ্যা 10 চলে আসে, ঠিক আছে? 9-এর পরের সংখ্যা 10 কিভাবে আসছে? 9-এর সাথে 1 যোগ করে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা অনেকে এইভাবে চিন্তা করতেছো, কিন্তু তুমি একটু ভাবো যে তুমি যদি 1 2 3-তে তোমার ছোটবেলার ক্লাসে তুমি যদি নাম্বার সিস্টেম না পড়ে আসতা, ঠিক আছে? তোমার তোমার ধরো নাম্বার সিস্টেম জানা নাই, তুমি নতুন করে নাম্বার সিস্টেম আবিষ্কার করতেছো, এরকম একটা পর্যায়ে তুমি আসো, সেই ক্ষেত্রে তুমি কিভাবে বের করতা 9-এর পরে কোন সংখ্যাটা লেখা যায়? একটু চিন্তা করো এইবার। এইবার কিন্তু 9 যোগ 1 সমান 10 এটা লিখলেই হবে না। ধরো যে তুমি 10 বলতে কি এটা এখনো জানো না, তাহলে 9-এর পরের সংখ্যাটা তুমি কিভাবে লিখবা, এটা হচ্ছে কোশ্চেন। এইবার বুঝতে পারছো এটা কেন করলাম? কোশ্চেনটা এতটাও মানে অবভিয়াস না, ঠিক আছে? ওকে, তো এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য আমাদের একটু প্যাটার্নটা বের করতে হবে, যে নাম্বারগুলো কোন প্যাটার্ন ফলো করে আসে, একটু এটা বের করতে হবে। দেখো আমরা যখন কোনো একটা নাম্বার সিস্টেমে নাম্বার লেখার চেষ্টা করি ছোট থেকে বড়র দিকে, ঠিক আছে? ধরো আমরা হচ্ছে ছোট থেকে বড় নাম্বারগুলো এখানে সিরিয়ালি লেখার চেষ্টা করব, ঠিক আছে? এখানে হচ্ছে ছোট নাম্বার স্মল, আর এখানে হচ্ছে বড় নাম্বারগুলো আমরা লিখবো, ঠিক আছে? সো ছোট থেকে আমরা বড়র দিকে আস্তে আস্তে নাম্বারগুলোকে লেখার ট্রাই করব। তো সেই ক্ষেত্রে তুমি যদি নাম্বারগুলোকে লেখো, কিভাবে লেখা শুরু করতে পারো? খুবই সহজ একটা আইডিয়া হচ্ছে যে তুমি 1 ডিজিট দিয়ে, মানে তোমার কাছে তো ভাইয়া প্রাইমারি ডিজিটগুলো আছেই, ঠিক আছে? সো প্রাইমারি ডিজিট দিয়ে তুমি হচ্ছে 1 ডিজিটের যতগুলো নাম্বার হতে পারে, 1 ডিজিট যতগুলো নাম্বার হতে পারে সেগুলো তুমি লিখে ফেলতে পারো। লাইক আমি যে 1 ডিজিটের নাম্বার হচ্ছে কিভাবে লিখতে পারি, এই যে আমার কাছে তো প্রাইমারি ডিজিট আছে
হাতে 10টা, তাই না? এই 0 থেকে 9, তাহলে ওইগুলো আমি একটা একটা করে লিখি। এই যে 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে দেখো এই যে ওয়ান ডিজিটের আমি কয়টা নাম্বার লিখে ফেলছি? 10টা। এবং এটা লিখতে আমার কোনো কষ্ট হয়নি, কারণ আমি অলরেডি বেস জানি বা আমি প্রাইমারি ডিজিটগুলো জানি। সো আমি প্রাইমারি ডিজিটগুলো ছোট থেকে বড় অর্ডারে বা আমি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আমি প্রাইমারি ডিজিটগুলো লিখে ফেলছি। তো আমার হাতে এখন 10টা নাম্বার আছে এবং এই 10টা নাম্বার লিখতে আমার কোনো কষ্ট হয় নাই, ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট যেই নাম্বারটা লিখতে হবে এইটা হচ্ছে আমাদের একটু বুঝে শুনে লিখতে হবে, ঠিক আছে? নেক্সট নাম্বারটা একটু খেয়াল করো যে 9-এর পরে যে নাম্বারটা লিখবা সেটা কিন্তু তুমি প্রাইমারি ডিজিট দিয়ে লিখতে পারতেছো না, কারণ প্রাইমারি ডিজিট শেষ। 9-এর পরে আর কোনো প্রাইমারি ডিজিট নাই, আর কোনো প্রাইমারি ডিজিট বাকি নেই। তাহলে 9-এর পরের বড় সংখ্যাটা লেখার জন্য, মানে 10কে তোমার বোঝানোর জন্য, 10টা কোনো জিনিস আছে এটাকে তোমার সংখ্যা দিয়ে বোঝানোর জন্য বা 9-এর পরবর্তী সংখ্যাটা লেখার জন্য তোমাকে এই 1 ডিজিটের যে সিম্বলগুলো আছে এইগুলোকেই আবার রিইউজ করতে হবে, আবার নতুন করে ব্যবহার করতে হবে। কীভাবে ব্যবহার করবা? একটা আইডিয়া খুবই সিম্পল হতে পারে এরকম যে দেখো, আমরা এইবার 1 ডিজিট নাম্বার না নিয়ে আমরা 2 ডিজিট নাম্বার নিব। 9-এর পরের নাম্বারটা লেখার জন্য আমরা 2 ডিজিট নাম্বার নিব, 2 ডিজিট নাম্বার। এখন এই 2 ডিজিট নাম্বারের কোন ঘর তুমি কোনটা দিয়ে ফিল আপ করবা? তো আমাদের আইডিয়াটা হচ্ছে, যেহেতু আমরা তোমার হচ্ছে ছোট থেকে বড় নাম্বারের দিকে লিখতেছি, তাহলে এই যে 2 ডিজিট নাম্বারগুলো আমরা লিখব, এখানে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে এই বামের ঘরটাকে আমরা সবচেয়ে ছোট ডিজিট দিয়ে ফিক্স করে দিতে পারি। বামের ঘরকে আমরা সবচেয়ে ছোট ডিজিট দিয়ে ফিক্স করে দিতে পারি। তারপর তার ডানের ঘরে হচ্ছে আমরা এই যে একটু আগে যে 1 ডিজিটগুলো নাম্বারগুলো লিখে আসছি সেগুলো আমরা সিরিয়ালি বসাবো। তাহলে আমরা যেটা করতে পারি যে বামের ঘরে আমরা কোনো একটা নাম্বারকে দিয়ে ফিক্স করে তার ডানের ঘরে হচ্ছে আমরা তোমার এই 1 ডিজিট নাম্বারগুলো ছোট থেকে বড় আকারে একটা একটা করে বসাতে থাকবো। তাহলেই তো আমাদের এই যে 2 ডিজিট নাম্বারগুলো একটা একটা করে আসতে শুরু করবে, ঠিক আছে? এখন এই যে আমি যেই ঘরে হচ্ছে একটা নাম্বারকে ফিক্স করবো, এটাকে কত দিয়ে ফিক্স করব? তোমাদের কাছে মনে হতে পারে যেহেতু আমরা ছোট থেকে বড় নাম্বার লিখতেছি, তাহলে আমরা এই যে বামের ঘরের নাম্বারটাকে 0 দিয়ে ফিক্স করে দিই, ঠিক আছে? 0 দিয়ে ফিক্স করে তারপর হচ্ছে আমরা এই যে তার ডানের ঘরগুলো ফিল আপ করি। এখন ভাইয়া বামের ঘরটাকে 0 দিয়ে ফিক্স করলে সমস্যা সেটা হচ্ছে যে এই যে 0কে তুমি যখন বামে বসাও কোনো একটা সংখ্যার, তখন ওইটা এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করে না, এটা আমরা জানি, এক্সট্রা কোনো ভ্যালু অ্যাড করে না। তাহলে তো লাভ হলো না, তাহলে আমরা 0 দিয়ে করতে পারতেছি না। 0 দিয়ে করলে আসলে আমরা এই যে 1 ডিজিট নাম্বারগুলোই ফিরে পাবো। আমরা যদি এই যে বাম পাশের যে ঘরটা আছে এখানে যদি আমরা 0কে ফিক্স রেখে তারপরে 1, তারপরে ধরো 2 এইভাবে লিখি, তাহলে আমরা এই যে 1 ডিজিট নাম্বারগুলোই আবার ফিরে পাবো। তাহলে তো আমার নতুন নাম্বার আসতেছে না। তো আমরা যেটা করতে পারি, এই যে 0 না, আমরা যেটা করব আমরা হচ্ছে 1কে ফিক্স রাখবো এখানে। এই যে বাম পাশের এই ঘরে আমরা 1কে ফিক্স রাখবো। ভালো কথা। এইবার 1কে ফিক্স রেখে আমরা যেটা করব, তার ডান পাশের ঘরে আমরা এই 1 ডিজিট নাম্বারগুলো একটা একটা করে বসাবো। তাহলে দেখো এই যে প্রথম 2 ডিজিট নাম্বারটা কত আসতেছে, বামের ঘরে 1 ফিক্স, তার ডানে হচ্ছে 0। তাহলে তারপরের নাম্বারটা কিভাবে আসবে? আমি তারপরের নাম্বারটা কি লিখতে পারবো? এটা একটা কোশ্চেন। হ্যাঁ পারবো। কিভাবে? এই যে আমি বামের ঘরে আবারও 1কে ফিক্স রেখে তার ডানের ঘরে হচ্ছে আমি 0-র পরের সংখ্যা, দ্যাট ইজ 1, এই যে 0-র পরের সংখ্যা 1, এটা বসালাম। তাহলে দেখো 10-এর পরের নাম্বারটা 1 1, ঠিক আছে? এরপর 1 1-এর পরের সংখ্যাটা কিভাবে লিখবো? প্রথম কোশ্চেন, আমি কি লিখতে পারবো? আমার হাতে কি এনাফ ডিজিট আছে? হ্যাঁ আছে। এই যে আমি বামের ঘরে 1কে ফিক্স রাখলাম, তার পাশের ঘরে আমি 1-এর পরের সংখ্যাটা 2 এটাকে বসাই দিলাম। তাহলে দেখো এই যে বামের ঘরে আমি 1কে ফিক্স রেখে কিন্তু আমি আস্তে আস্তে বড় সংখ্যাগুলো লিখতে পারতেছি, ঠিক আছে? বড় সংখ্যাগুলো লেখা যাচ্ছে এইভাবে। তাহলে এই যে আমাদের আস্তে আস্তে বড় সংখ্যাগুলো তৈরি হয়ে যাচ্ছে বামের ঘরে 1কে ফিক্স রেখে, ঠিক আছে? বামের ঘরে 1কে ফিক্স রেখে আমরা বড় সংখ্যাগুলো লিখে পারতে পারলাম। এবং এখানে হচ্ছে আমরা টোটাল তোমার হচ্ছে 10টা সংখ্যা আরও লিখে ফেলছি 9-এর পরে, ঠিক আছে? তাহলে এইভাবে যে প্যাটার্নটা আমরা ফলো করতে পারলাম, এইটা দিয়ে কিন্তু আমরা আরও সংখ্যা লিখতে পারবো চাইলে। এই যে 19-এর পরের সংখ্যাটাও কিন্তু আমরা এই একই প্যাটার্ন দিয়ে চাইলে লিখতে পারবো। সেক্ষেত্রে এই যে 1-এর জায়গায় আমার কি করতে হবে, তার চেয়ে 1 বেশি, দ্যাট ইজ 2কে ফিক্স রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই যে প্যাটার্নটা শিখলাম, এইটা কিন্তু আমার পজিশনাল নাম্বার সিস্টেমে যে কোনো নাম্বারকে
বিল্ড করতে অনেক বেশি আমাকে হেল্প করবে, ঠিক আছে? এই প্যাটার্নটা সবার জন্য অ্যাপ্লিকেবল। এখন তোমরা একটু জানাও তো যে এই প্যাটার্নটা কি তোমরা ধরতে পারছো? যদিও এটা তোমরা আগে থেকে বুঝতে পারছো কোন নাম্বারগুলো আসবে, কিন্তু এই প্যাটার্ন, যেই প্যাটার্ন ফলো করে আমি লিখলাম, এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার থাকলে একটু ছোট করে ইয়েস লিখে জানাও। আচ্ছা, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা যেহেতু প্যাটার্নটা ধরতে পারছি, তো আমরা এখন পজিশনাল নাম্বার সিস্টেমে যে কোনো নাম্বার লিখে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, সো তোমাদের জন্য দেখো এই পর্যায়ে একটা কুইজ আছে। সো তোমরা হচ্ছে কুইজের অ্যান্সারটা আমাকে কোশ্চেনটা পড়ার পর লিখে জানিয়ে দিতে পারো। সো তোমাদের অ্যান্সারের অপেক্ষায় রইলাম। আচ্ছা, আর যারা ক্লাসে আছো তাদের জন্য হচ্ছে আমি পোল লঞ্চ করতেছি, তোমরা হচ্ছে পোলের মাধ্যমে আমাকে অ্যান্সারটা জানাতে পারো। ওকে, আমি পোল এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন ডি, হুইচ ইজ কারেক্ট। অপশন বি, হ্যাঁ অপশন বি অ্যান্সার দিয়েছো, হুইচ ইজ কারেক্ট। এখানে দেখো কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ডিজিটস ইউজড ইন আ নাম্বার সিস্টেম। এই যে একটু আগেই বলছি, টোটাল নাম্বার অফ ডিজিট বা সিম্বল যেটা ইউজ করা হয় এটাকে আমরা বলি হচ্ছে বেজ, ঠিক আছে? অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, সো আমি হচ্ছে দেখতে পাচ্ছি ইন্দ্রানীল হচ্ছে আমাকে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, তারপর প্রাপ্তি এবং আরও অনেকে, তোমাদের সবাইকে কনগ্রেচুলেশনস। আচ্ছা, এর বাইরেও হচ্ছে আমাকে ফেসবুকে যারা জয়েন করেছিল তারা হচ্ছে কারেক্ট অ্যান্সার দিয়েছো আমাকে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ কারেক্ট অ্যান্সারটা দেওয়ার জন্য। ওকে, তো আমরা যদি একটু সামনে আগাই, দেখো এখন আমরা নতুন একটা নাম্বার সিস্টেম নিয়ে জানার ট্রাই করবো, ঠিক আছে? এই নাম্বার সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। দেখো বাইনারি, এটা একটা নতুন পজিশনাল নাম্বার সিস্টেম, ঠিক আছে? এটা একটা নতুন পজিশনাল নাম্বার সিস্টেম। এই যে এটা হচ্ছে একটা পজিশনাল নাম্বার সিস্টেম, অর্থাৎ বুঝতেই পারতেছো এখানে নাম্বারগুলোর বা ডিজিটগুলোর পজিশনটা ম্যাটার করবে, ঠিক আছে? এটা একটা জিনিস। আর এখানে এই নাম্বার সিস্টেমটার যে বেজ হচ্ছে তোমার 2, অর্থাৎ এখানে প্রাইমারি ডিজিট থাকবে দুইটা। এখন সেই দুইটা ডিজিট কি কি? এই দুইটা ডিজিটের একটা হচ্ছে তোমার 0 আর একটা হচ্ছে 1, ঠিক আছে? একটা হচ্ছে 0 আর একটা 1। তাহলে আমরা নতুন একটা নাম্বার সিস্টেম দেখতে যাচ্ছি বা শিখতে যাচ্ছি সামনে, যে এই নাম্বার সিস্টেমে তোমার শুধুমাত্র দুইটা ডিজিট থাকবে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এখন এটা কেন শিখবো, একটা কোশ্চেন আসতে পারে। এটা শিখবা এই কারণে, কারণ তুমি সামনে কম্পিউটারের যেই ল্যাঙ্গুয়েজ শিখবা, ঠিক আছে, সেটা কিন্তু এই বাইনারি নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে বানানো, ঠিক আছে? অর্থাৎ কম্পিউটার সেটা কিন্তু আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম বুঝতে পারে না, কম্পিউটার বুঝে শুধুমাত্র 0 আর 1 বা বাইনারি নাম্বার সিস্টেম। তাহলে আমরা সামনে যেহেতু কম্পিউটারের সাথে কমিউনিকেট করব, তার জন্য আমাদের বাইনারি নাম্বার সিস্টেম বা 0 আর 1 ডিজিটের উপর বেস করে বানানো যে নাম্বার সিস্টেম সেটা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কেউ যদি এই বাইনারি নাম্বার সিস্টেমে 2, 3, 4 এইগুলো ইউজ করে বসো, তাহলে কিন্তু ভুল হবে। কেন? কারণ বাইনারি নাম্বার সিস্টেমে 0 আর 1 বাদে আর কিছু নাই। তোমাকে যা নাম্বার লিখতে হবে এই 0 আর 1 দিয়েই লিখতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা এখন এইটাই শিখবো যে বাইনারি নাম্বার সিস্টেমে 0 আর 1 ব্যবহার করে কিভাবে আমরা বড় বড় সংখ্যা লিখতে পারি, ঠিক আছে? এটা আমরা শিখবো, খুবই ইন্টারেস্টিং, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো যে আমরা তো অলরেডি ডেসিমালে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে, এই যে এইভাবে আমরা নাম্বার লিখতে পারি, ঠিক আছে? বা ধরো আমরা 8, 9, 10, 10 পর্যন্ত গেলাম। ডেসিমালে আমরা অলরেডি 0 থেকে 10 পর্যন্ত আমরা লিখতে পারি। 10 না, ধরো যে আচ্ছা 10 গেলাম, 0 থেকে 10 পর্যন্ত আমরা লিখতে পারি, ঠিক আছে? এখন আমরা যদি বাইনারি নাম্বার সিস্টেম যেখানে শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা যাবে, ঠিক আছে, এই নাম্বার সিস্টেমে যদি আমরা এই ইকুইভ্যালেন্ট নাম্বারগুলো বের করার চেষ্টা করি, লাইক এই ডেসিমালে 0 সেটা বাইনারিতে কত, 1 বাইনারিতে কত, 2 বাইনারিতে কত, 3 বাইনারিতে কত, এরকম আমরা যদি বের করার চেষ্টা করি, তাহলে সেটা কীভাবে করা যায়? একটু আগে তোমাদেরকে
নাম্বার কিভাবে ফর্ম করা যায় পজিশনাল নাম্বার সিস্টেমে প্যাটার্নটা যে দেখাইলাম, এই প্যাটার্নটা এখানে কাজে লাগবে। দেখো তোমাদের ছোটবেলায় শেখা সহজ একটা আইডিয়া কিভাবে এখন কাজে লাগে, একটু খেয়াল করো। 0 এটা তুমি বাইনারিতে লিখতে চাও, তুমি কি লিখতে পারো 0 বাইনারিতে? হ্যাঁ পারো, কারণ এই যে তোমার কাছে 0 কিন্তু বাইনারিতে অলরেডি আছে। তাহলে তুমি যে বাইনারিতে 0-র জায়গায় 0 লিখতে একটা 0 ইউজ করবা, দ্যাটস ইট, শেষ। তাহলে বাইনারিতে আমরা 0 লিখে ফেলছি। এরপর বাইনারিতে 1, এটা কি লেখা যাবে? হ্যাঁ বাইনারিতে 1 কিন্তু আমাদের আছে, তাহলে এই যে আমি লিখে ফেললাম 1। তো 0 1 এইটুকু লিখতে আমার কোনো সমস্যা হয় নাই। এই যে ঝামেলা শুরু হবে এই জায়গা থেকে, ঝামেলা এখান থেকে, ঝামেলা শুরু এখান থেকে। ঝামেলা কি ঝামেলা? যে আমি 2কে বাইনারিতে কিভাবে লিখবো, মানে কম্পিউটার 2কে কিভাবে চিনবে বা বুঝবে? আমি কি 2 লিখে দিব, এখানে কি 2 লিখে দিব? না, এটা তো হবে না। এটা কেন হবে না? কারণ হচ্ছে এই যে 2 বলতে বাইনারি নাম্বার সিস্টেমে কিছু নাই। বাইনারি নাম্বার সিস্টেমে যা লিখবে 0 আর 1 দিয়ে লিখতে হবে। তাহলে 2 বলতে এখানে কিছু লেখা যাবে না। তাহলে এটা তো বিপদ। কিভাবে লিখতে পারি 0 আর 1 দিয়ে? এই যে একটু আগে যা শিখছো ওইটি এখানে কাজে লাগাবা। দেখো আমরা কি শিখছিলাম, যে আমাদের যখন বড় নাম্বার লিখতে হয়, বড় কোনো নাম্বার লিখতে হয়, এবং আমরা যখন তোমার হচ্ছে এই যে 1 ডিজিট দিয়ে যখন আর বড় নাম্বার লিখতে পারি না, তখন আমরা কি করি? আমরা এই যে আরেকটা ডিজিট বাড়াই, অর্থাৎ তখন আমরা 2 ডিজিটের হেল্প নেই। 2 ডিজিটের হেল্প নেই। তাহলে আমরা কি করব এখানে? আমরা যেটা করব ভাইয়া, এই যে আমরা 2টা ডিজিট দিয়ে হচ্ছে 2কে লেখার চেষ্টা করব, ডেসিমালের 2কে লেখার চেষ্টা করব। এবং সেটা কিভাবে? এই যে বামের ঘরে আমরা 1কে আনবো, বামের ঘরে আমরা 1কে ফিক্স রাখবো, আর ডানের ঘরে হচ্ছে ভাইয়া এই যে আমরা 1 ডিজিট যে নাম্বারগুলো আছে সেইগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে বসাবো। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে বসালে আমাদের প্রথমে বসবে হচ্ছে 0। তাহলে এই যে দেখো 1 0, এইটাই হচ্ছে আমার বাইনারিতে 2 এর রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ডেসিমালে যেটা 2, বাইনারিতে সেটা 1 0, অর্থাৎ 10। তাহলে তুমি যদি বাইনারি নাম্বার সিস্টেমে কাউকে 2 বোঝাতে চাও, তোমাকে কি লিখতে হবে? এই যে 10 লিখতে হবে। খুবই অদ্ভুত, কিন্তু এইভাবেই কাজ করে কম্পিউটার, এইভাবেই জিনিসপত্রগুলো বুঝে। এই তোমরা কি বুঝতে পারছো? একটু ছোট করে জানাও তো। এই যে আমি 2 এর জায়গায় যে 1 0 লিখলাম বাইনারিতে, এটা কি তোমরা ধরতে পারছো? প্যাটার্নটা কি ধরতে পারছো? ওকে, ভেরি গুড। তাহলে যদি ধরতে পারো, এইবার আমাকে বলো তো 3 এর জায়গায় কি লিখবো? আচ্ছা, হ্যাঁ ভেরি গুড, যারা লিখতে পারতেছো ভেরি গুড। সো 3 এর জায়গায় আমরা কি লিখতে পারি? একটু চিন্তা করলে বুঝতে পারবা প্যাটার্নটা, যদি একটু ধরতে পারো। যে 3 এর জায়গায় বাইনারিতে মান লেখার জন্য আমরা যেটা করব, এই যে আমরা বাম পাশে আবারও 1কে ফিক্স রাখতে পারি, এবং তার ডান পাশে আমরা এই যে 1 ডিজিট নাম্বার যেটা ছিল 1, সেটাকে বসাতে পারি। তাহলে এই যে 3 এর বাইনারি আসতেছে আমাদের 1 1, দ্যাটস ইট। দেখছো আমরা কিভাবে বাইনারিতে নাম্বার লিখতে পারতেছি। এরপরে আসো 4কে কিভাবে লেখা যায়? এটাও সহজ। যে 4কে লেখার জন্য আমরা কিন্তু 2 ডিজিট দিয়ে কাজ চালাতে পারবো না, ঠিক আছে? কারণ 2 ডিজিট দিয়ে আর কোনো নাম্বার তুমি, আর কোনো কম্বিনেশন তুমি বানাতে পারবে না, শেষ, এখানেই শেষ। তাহলে যেহেতু তুমি 2 ডিজিটের আর কোনো নাম্বার বানাতে পারতেছো না, তো জোর করে তোমাকে আরেকটা ডিজিট বাড়াতে হবে। তাহলে এইবার এই যে 4কে লেখার জন্য তোমার 3 ডিজিটের হেল্প নিতে হবে। 3 ডিজিট, পাশাপাশি 3টা ডিজিট, পাশাপাশি 3টে ডিজিট তোমাকে লিখতে হবে। এখন কিভাবে লিখবা? দেখো আমরা বামের ঘরে আবারও 1কে ভাইয়া ফিক্স করে দিব, 1। তাহলে এই ডানের 2টা ঘরে কি করব? দেখো আগের প্যাটার্ন ফলো করো। তুমি 2 ডিজিট নাম্বার লেখার ক্ষেত্রে কি করছো? বামের ঘরকে 1 দিয়ে ফিক্স করে ডানের ঘরে 1 ডিজিট নাম্বারগুলো অ্যাসেন্ডিং অর্ডারে বসাইছো, এই যে 0 তারপরে 1। এইবার তুমি বামের ঘরে 1কে ফিক্স রেখে তুমি 2 ডিজিট নাম্বার যেগুলো পাইছো এর আগ পর্যন্ত সেইগুলোকে তুমি বসাও। এখন কেউ যদি বলো যে ভাইয়া তাহলে আমরা এই যে 1-এর পরে 1 0 বসাবো, কেন? কারণ এই যে আমি দেখতে পাচ্ছি 2 ডিজিট নাম্বারগুলো হচ্ছে 1 0 আর 1 1।
আমি বলবো না তুমি ভুল করতেছো। কেন? আর এই যে উপর থেকে তুমি যদি চিন্তা করো, এগুলো তো 2 ডিজিট নাম্বার। কিভাবে? এই যে এইগুলো 2 ডিজিট নাম্বার, জাস্ট আমরা বামের ঘরে 0কে ফিক্স রাখছি। এই যে এই দুইটাও 2 ডিজিট নাম্বার, জাস্ট আমরা বামের ঘরে 0কে ফিক্স রাখছি। এইভাবে চিন্তা করতে পারি, কারণ বামে তো 0 অ্যাড করলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই যে 4কে বাইনারিতে লেখার জন্য বামের ঘরে 1কে ফিক্স রেখে ডানের দুইটা ঘরে এই যে লোয়েস্ট টু ডিজিট নাম্বার যেটা আছে 00, এইটা বসায় দিব। এই যে লোয়েস্ট 2 ডিজিট নাম্বার, ইন আওয়ার কেস ইট ইজ 00। এই যে এইটাকে আমরা এখানে বসায় দিলাম। তাহলে একটু আমাকে বলো তো 4কে যে আমরা লিখলাম বাইনারিতে, এটা কি তোমরা বুঝতে পারছো কিনা? সবাই একটু রেসপন্স করো তো, একটু আওয়াজ দাও। 4কে যে লিখলাম এটা কি বোঝা গেছে কিনা? এইটা যদি বোঝা যায় আশা করি তোমরা 5 লিখতে পারবা। 5 কি হবে একটু আমাকে লিখে জানাও তো। ঠিক আছে, 5 কি হবে একটু আমাকে লিখে জানাও। 5 বাইনারিতে কি হবে? খুবই সহজ, তুমি একইভাবে আগাবা। 5কে বাইনারিতে লেখার জন্য এই যে বাম পাশে 1 রাখবা, আর ডান পাশের দুইটা ঘরে হচ্ছে এই যে তুমি সেকেন্ড যে টু ডিজিট নাম্বারটা আছে, দ্যাট ইজ 01, এটা বসাবা। এই যে সেকেন্ড 2 ডিজিট নাম্বার হচ্ছে 01, বসাইলাম, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের 5। বোঝা যাচ্ছে? এরপরে 6কে কিভাবে লিখতে পারি বাইনারিতে? এই যে 6কে বাইনারিতে লেখার জন্য আমরা আবারও 1কে ফিক্স রাখতে পারি, কোনো সমস্যা নাই। এরপর তার ডানের দুইটা ঘর হচ্ছে আমরা থার্ড টু ডিজিট নাম্বার, এই যে থার্ড 2 ডিজিট নাম্বার হচ্ছে 10, এই যে 10, এটাতে বসাই দিলাম, শেষ। এরপরে 7কে বাইনারিতে লেখার জন্য আবারও আমরা বাম পাশের ঘরে 1কে ফিক্স রেখে দিলাম, আর ডান পাশের এই দুইটা ঘরে হচ্ছে আমরা এই যে আমাদের লাস্ট যে 2 ডিজিট নাম্বার 11, এইটা বসাই দিলাম। তাহলে দেখো যে 7 আমার বাইনারিতে চলে আসলো। ভেরি গুড, হ্যাঁ ইন্দ্রানীল যেটা বলছো কারেক্ট। তাহলে এইবার বলো 8কে আমরা কিভাবে লিখব? 8কে বাইনারিতে কিভাবে লিখব? তুমি চিন্তা করে দেখো তো, 8কে 3 ডিজিট নাম্বার দিয়ে এক্সপ্রেস করা যাবে কিনা? যাবে না। কেন? কারণ 3 ডিজিট নাম্বার দিয়ে যতগুলো নাম্বারকে লেখা যায় তো তুমি লিখে ফেলছো। তাহলে 8কে লেখার জন্য তোমার 4 ডিজিট নিতে হবে। তাহলে এই যে আমরা 4 ডিজিট নিয়ে নিলাম। তাহলে 4 ডিজিটের একদম বামের ঘরটা আগের মতো 1 দিয়ে আমরা স্থির করে তার ডানের 3টা ঘরে হচ্ছে আমরা লোয়েস্ট 3 ডিজিট নাম্বার বসাবো। এখন কেউ যদি ভাবো যে লোয়েস্ট 3 ডিজিট নাম্বার হচ্ছে 100, তাহলে কিন্তু ভুল। কেন? কারণ আমরা চাইলে এই যে উপরের যে নাম্বারগুলো আছে এইগুলোকেও 3 ডিজিট নাম্বার হিসেবে চিন্তা করতে পারতাম, জাস্ট এই যে বামে একটা 0 বসাতে হবে। তাহলে এইগুলোও তো 3 ডিজিট নাম্বার, জাস্ট বামে 0 আছে। তাহলে এই যে লোয়েস্ট 3 ডিজিট নাম্বার হচ্ছে 3টা 0। তাহলে আমরা এখানে 1-এর ডান পাশে 3টা 0 বসায় পেয়ে যাচ্ছি 8 নাম্বারটার বাইনারি রিপ্রেজেন্টেশন। একইভাবে 9-এর জন্য আমরা কি করতে পারি? আবার বাম পাশে 1কে স্থির রেখে আমরা তার ডান পাশের 3টা ঘরে এই যে সেকেন্ড 3 ডিজিট নাম্বার 001 বসাই দিতে পারি। অ্যান্ড লাস্টলি 10-এর বাইনারি পাওয়ার জন্য আমরা আবারও 1কে স্থির রেখে তার ডান পাশের 3টা ঘরে থার্ড যে 3 ডিজিট নাম্বার যেটা হচ্ছে 010, এটা বসাই দিতে পারি। তাহলে যে 10-এর বাইনারি চলে আসতেছে। তাহলে প্যাটার্নটা যদি একবার ধরতে পারো, আমি এখানে বলে দিচ্ছি, এখানে জাস্ট প্যাটার্নটা ধরার খেলা, ঠিক আছে? প্যাটার্নটা যদি কেউ একবার বুঝে ধরতে পারো, খুবই সহজ প্যাটার্ন, ডেসিমালে যেইভাবে করতাম এখানেও একইভাবে করতেছি। প্যাটার্নটা ধরতে পারলে তুমি যে কোনো নাম্বার সিস্টেমের যে কোনো নাম্বার বানাতে পারবা। আমি কি ক্লিয়ার করতে পারছি? তো দেখো এখানে তোমাদের আমি যা যা করছি এইটা এখানে দিয়ে দেওয়া আছে বক্স আকারে, তো একবার দেখলে আশা করি পারবা। ওকে, সো এখানে হচ্ছে যে বিট একটা ইউনিট, যেটা কম্পিউটারের তোমার হচ্ছে ক্যালকুলেশনে, কম্পিউটার যখন ক্যালকুলেশন করে বা হচ্ছে ডাটা সে হচ্ছে ট্রান্সফার করে, তখন এই ইউনিটে সে হচ্ছে কাজ করে, এই ইউনিটে কাজ করে, ঠিক আছে? এখন এই ইউনিটটা কি মিন করে? বিট।
এটা আসলে এই যে বাইনারি ডিজিট, এইটার শর্ট ফর্ম বাইনারি ডিজিট, অর্থাৎ এইটা হচ্ছে সিম্পলি তোমার 0 আর 1, 0 আর 1 এইটার শর্ট ফর্ম, মানে 0 1 এই দুইটাকে আমরা হচ্ছে বাইনারি ডিজিট বলি, ঠিক আছে, বা সংক্ষেপে বিট। তো বিটের বিভিন্ন ক্যালকুলেশন এখানে দেখানো আছে, আমরা রেগুলার ক্লাসে এগুলো আরও ডিটেলসে পড়বো ইনশাল্লাহ। তো এখন একটু ওভারভিউ করে রাখতে পারো এগুলো কীভাবে কোথা থেকে আসছে, এগুলো আমরা রেগুলার ক্লাসে দেখবো, ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের জন্য একটা কুইজ আছে, আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি, তোমরা একটু আগে কোশ্চেনটা পড়ো, পড়ে তোমাদের কাছে যেটা কারেক্ট অ্যান্সার মনে হয় সেটা আমাকে একটু জানানোর চেষ্টা করো। যারা ফেসবুক থেকে আছো তারা হচ্ছে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাতে পারো। ওকে, তো তোমাদের মধ্যে অনেক কনফিউশন, অনেক চিন্তা ভাবনা যে কোনটা হবে কোনটা হবে না। আচ্ছা, আমি তাহলে তোমাদের সব কনফিউশন দূর করে দিই, কারেক্ট অ্যান্সারটা আমি বলে দিচ্ছি এবং কেন হচ্ছে সেটাও বলতেছি। ওকে, তো এখানে তোমরা অনেকে অনেক অ্যান্সার চিন্তা করছো, কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। কেন অপশন সি? এই যে এখানে বলছে যে দেখো ভাইয়া, তোমার একটা নাম্বার আছে, যেই নাম্বারটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। এই যে পাশে ছোট করে যে 10 লিখছে, এটা বোঝায় তোমার এই নাম্বারটা বিলং করে ডেসিমাল নাম্বার সিস্টেমে, এই নাম্বারটা বিলং করে ডেসিমাল নাম্বার সিস্টেমে। আচ্ছা, তো একটা ডেসিমাল নাম্বার আছে 10, এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারটা কোনটা, এটা বের করতে হইতো। এই যে খেয়াল করো, এখানে আমরা লিখছিলাম, এই দেখো 10 হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের একটা নাম্বার, যেটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারটা হচ্ছে 1010 তাহলে আমাদের এই 1010 কোথায় আছে? এই যে এখানে আছে অপশন সিতে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কেমন? ওকে, দুর্ভাগ্যবশত তোমরা ম্যাক্সিমামই হচ্ছে ধরতে পারো না এটা। হ্যাঁ, ইন্দ্রানীল যেটা বলছো সেটা কারেক্ট, 1010, এক্স্যাক্টলি 1010। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরও দুইটা নাম্বার সিস্টেম সম্পর্কে পড়বো, যে দুইটা নাম্বার সিস্টেম হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, তবে তাদের মধ্যে ডিফারেন্স আছে, ডিফারেন্সগুলো এখন আমরা একটু দেখবো। সো ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, এরপরে দেখবো হচ্ছে আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, ঠিক আছে। ওকে, তো অক্টাল নাম্বার সিস্টেম, এই অক্টাল নাম্বার সিস্টেমে আমার বেজ হচ্ছে তোমার 8, বেজ হচ্ছে 8। কেন 8? কারণ এখানে টোটাল প্রাইমারি ডিজিট আছে হচ্ছে 8টা, 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8 প্রাইমারি ডিজিটস, ঠিক আছে, 0 থেকে 7 টোটাল 8টা প্রাইমারি ডিজিট। এই কারণে এটার নাম হচ্ছে, এই নাম্বার সিস্টেমের নাম হচ্ছে অক্টাল। হেক্সাডেসিমাল, এই নাম্বার সিস্টেমের বেজ হচ্ছে তোমার 16। কেন 16? কারণ এইখানে নাম্বার আছে টোটাল 16টা। এখন এই জায়গায় এসে আমাদের একটু ঝামেলা হয় বুঝতে, যে 16টা নাম্বার লিখবো কিভাবে, 16টা প্রাইমারি ডিজিট লিখবো কিভাবে। আমাদের ডেসিমাল থেকে যদি ধার করে আনি, ডেসিমাল থেকে ধার করে আনলে আমরা বড় জোর লিখতে পারবো হচ্ছে তোমার, ডেসিমাল থেকে আমরা ধার করে আনলে লিখতে পারবো 0 1 2 আপ টু 9, ঠিক আছে। ডেসিমাল থেকে ধার করে আনলে আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট সুন্দর মতো লিখতে পারতেছি হেক্সাডেসিমালের জন্য। কিন্তু এর পরের 6টা কিভাবে লিখবো, এর পরের 6টা কিভাবে লিখবো? তোমরা আমাকে সলিউশন অনেকে এইভাবে দিতে পারো যে ভাইয়া এর পরের 6টা লেখা তো কোনো ব্যাপার না, আপনি যে 10 11 12 13 14 15, এই যে ডেসিমালে যেগুলোকে আমরা হচ্ছে আপনার 9-এর পরে 10 11 12 13 14 15 হিসেবে চিনি, ওইগুলোকে আপনি এখানে ইউজ করেন প্রাইমারি ডিজিট হিসাবে, ঠিক আছে। এখন আমি বলতে পারি যে হ্যাঁ, এটা তো হইতে পারে একটা উপায়, কিন্তু সমস্যা হচ্ছে যে এই নাম্বার সিস্টেমগুলো আমাদের ডেসিমালের জন্য তোমার হচ্ছে ফান্ডামেন্টাল নাম্বার সিস্টেম না, এটা ডেসিমালের জন্য কিন্তু ফান্ডামেন্টাল না। তো এই কারণে আমরা এইগুলোকে হেক্সাডেসিমালে ডিরেক্টলি ইউজ না করে, প্রাইমারি ডিজিট হিসেবে ডিরেক্টলি ইউজ না করে, আমরা এই যে নতুন আকারে এগুলোকে এক্সপ্রেস করতেছি হেক্সাডেসিমালের জন্য, সেটা হচ্ছে দেখতে এরকম। এই যে 10,
এইটাকে আমরা হেক্সাডেসিমালে এক্সপ্রেস করি ক্যাপিটাল এ দিয়ে। ক্যাপিটাল এ বলতে হেক্সাডেসিমালে বোঝানো হয় 10কে, ঠিক আছে। তারপরে 11 এটাকে হেক্সাডেসিমালে আমরা বুঝাই ক্যাপিটাল বি দিয়ে। 12কে আমরা হেক্সাডেসিমালে বুঝাই ক্যাপিটাল সি দিয়ে। 13কে ডি, 14কে ই, আর 15কে এফ। তাহলে আমাদের ফাইনালি যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে প্রাইমারি ডিজিট হচ্ছে 0 থেকে এফ পর্যন্ত। 0 থেকে এফ পর্যন্ত টোটাল কতটা? টোটাল 16টা। ধরতে পারছো এখন? হিসাব মিলছে? হিসাব মিলছে আশা করি, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের অক্টাল আর হেক্সাডেসিমাল, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা কুইজ আছে, এইটুকু আলোচনা যদি তোমরা বুঝতে পারো এই কুইজটার অ্যান্সারটা আমাকে একটু জানাও। আমি দেখতে পাচ্ছি তোমরা কে আমাকে কারেক্ট অ্যান্সার জানাচ্ছ। সো আমি পোলটা হচ্ছে লঞ্চ করে দিচ্ছি। ওকে, তো তোমরা আমাকে অ্যান্সারটা একটু জানিয়ে দাও। ওকে, সো তোমরা অনেকে অনেক অ্যান্সার দিয়েছো, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো আমাকে। আচ্ছা ঠিক আছে, যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো তাদেরকে ধন্যবাদ, আর যারা দিতে পারো নাই তাদেরকেও ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য। এখন দেখো যে এখানে কারেক্ট অ্যান্সারটা কীভাবে বের করা যায়। এই যে আমাদের এখানে কোশ্চেন করছে হোয়াট ইজ দ্য বেস অফ অক্টাল নাম্বার সিস্টেম। বেস বলতে কি বুঝি? বেস বলতে বুঝি যে কোনো একটা নাম্বার সিস্টেমে টোটাল কয়টা প্রাইমারি ডিজিট আছে। একটু খেয়াল করো তো, অক্টালের জন্য আমরা প্রাইমারি ডিজিট কয়টা পাইছি? 0 থেকে 7, 0, 1, 2 এরকম 7 পর্যন্ত কয়টা হয়? 8টা। তাহলে বেস কত হবে অক্টালের? 8। এই যে দেখো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, ঠিক আছে। ওকে, সো আমাদের মধ্যে ইন্দ্রানীল সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছিল, এরপর বাকিরা হচ্ছে একটু ভুল করে ফেলছে, ঠিক আছে। ওকে, সমস্যা নেই। এরপরে এই যে যে আমাদের কোশ্চেনটা আছে এটার অ্যান্সার তোমরা হচ্ছে আমাকে চ্যাট বক্সে জানানোর চেষ্টা করো, আমি একটু তোমাদের সাথে সাথে এটা সলভ করার ট্রাই করি। দেখো এই কুইজটা আমরা একটু করার ট্রাই করি, ঠিক আছে। খুবই মজার একটা জিনিস। এখানে বলতেছে হোয়াট ইজ দ্য নাম্বার নেক্সট টু 17 ইন অক্টাল নাম্বার। এই যে এটা একটা অক্টাল নাম্বার, এই অক্টাল নাম্বারের জন্য, ঠিক আছে, এই অক্টাল নাম্বারের জন্য আমরা তার পরের নাম্বারটা কি লিখতে পারি, অর্থাৎ হোয়াট ইজ দ্য নাম্বার ইন অক্টাল নাম্বার সিস্টেম দ্যাট উইল কাম আফটার 17। একটু জানাও তো। তোমরা অনেকেই ভাবতেছো যে ভাই 18, খুবই সহজ অ্যান্সার 18, তাই না? অনেকে এটা চিন্তা করছো না যে 17-এর পরে তো 18 শেষ, কিন্তু এইটা হবে না। কেন? এটা কেন হবে না? কারণ হচ্ছে দেখো তুমি 18 লিখতে গিয়ে একটা ভুল করে ফেলছো। এই যে ভুলটা হচ্ছে তুমি 8 লিখে ফেলছো। 8 বলতে কোনো কিছু অক্টালে নাই, 8 বলতে কোনো কিছু অক্টালে নেই, তাহলে তুমি 8 ইউজ করতে পারো না। তাহলে 17-এর পরে কিন্তু 18 হবে না, অক্টালে কিন্তু 17-এর পরে 18 না। দেখো এখানে গিয়ে মনে হবে আয় হায় এইগুলো কি করতেছেন বা এগুলো কি বলতেছেন। এগুলো আমি ঠিকই বলতেছি, কারণ দেখো আমরা কিন্তু ডেসিমালে নাই, আমরা ডেসিমালে কথাবার্তা বলতেছি না, আমরা বলতেছি অক্টালের জন্য কথাবার্তা। তাহলে অক্টালের জন্য অক্টালের নিয়ম মেনেই আসবে। তো 17-এর পরে আমরা নেক্সট যে নাম্বারটা লিখবো এটা লেখা তো খুবই সহজ। কিভাবে খুবই সহজ? দেখো আমাদের এখানে এই যে 2 ডিজিট নাম্বার ইউজ করতে হবে, ঠিক আছে। 2 ডিজিট নাম্বার ইউজ করতে হবে 17-এর পরের নাম্বারটা লেখার জন্য। এবং সেটা আমরা কিভাবে করব? দেখো অলরেডি তো আমরা হচ্ছে 1 দিয়ে 1কে বামের ঘরে ফিক্স রেখে, এই যে 1কে হচ্ছে আমরা বামের ঘরে ফিক্স রেখে, এই জায়গায় ফিক্স রেখে, এই জায়গায় 1কে ফিক্স রেখে কিন্তু আমরা অলরেডি তোমার 10 থেকে আমরা অলরেডি 17 পর্যন্ত লিখে ফেলছি। 1কে বামের ঘরে ফিক্স রেখে অলরেডি কিন্তু আমরা অক্টাল নাম্বার সিস্টেমে 10 থেকে 17 পর্যন্ত লিখে ফেলছি। তাহলে 17-এর পরের সংখ্যাটা লেখার জন্য আমার বামের ঘরে কাকে ফিক্স রাখা যায়? 1-এর পরে কি আসে? 2। তাহলে এই যে 2কে আমরা বামের ঘরে ফিক্স রাখবো, বুঝতে পারছো?
তাহলে 2কে বামের ঘরে ফিক্স রেখে তুমি তার ডান পাশে সবচেয়ে ছোট 1 ডিজিট নাম্বারটা বসাও। আর তোমরা দেখেছো অক্টালের ক্ষেত্রে সবচেয়ে ছোট 1 ডিজিট নাম্বার 0, তাহলে আমরা এই যে 0 বসাই দিলাম। তাহলে আমাদের 17-এর পরে অক্টাল নাম্বারের সিস্টেমে কোন সংখ্যাটা আসে? 20, অপশন ডি। হ্যাঁ, ইন্দ্রানীল গেস করতে পারছিল কারেক্টলি। আর বাকি যারা আমাকে অ্যান্সার দিয়েছিল, রামিসা, তারপরে হচ্ছে এলানুর, হ্যাঁ, কুন্ডু আছো, অনেকেই আছো, হ্যাঁ তোমরা আমাকে অ্যান্সার দিয়েছিল, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 20। ঠিক আছে, কেন 20 আশা করি বুঝতে পারছো, কেন 18 না। তাহলে আমাদের এক এক নাম্বার সিস্টেমের জন্য কিন্তু এক একভাবে কাজ করতেছে জিনিসপত্রগুলো। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা এই যে 4টা যে নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম শিখলাম, ঠিক আছে, এগুলোর জন্য যদি আমরা ইকুইভ্যালেন্ট নাম্বারগুলো একটু লেখার চেষ্টা করি পাশাপাশি, দেখো কিরকম হয়। আমরা ডেসিমালে ধরো 10টা নাম্বার লিখবো, 0, 10টা না 11টা, 0 থেকে 10। ঠিক আছে, 0 থেকে 10 ধরো আমরা ডেসিমালে সুন্দর মতো লিখে ফেললাম, ভালো কথা। এখন আমরা এই ডেসিমাল নাম্বারগুলোর ইকুইভ্যালেন্ট বাইনারি কিভাবে লিখতে পারি? খুবই সহজ। 0কে বাইনারিতে 0 লেখা যায়, 1কে বাইনারিতে 1 লেখা যায়। তাহলে 2কে কি করব? 2কে লেখার জন্য এই যে বামে একটা 1 আনবো, আর ডান পাশে এই যে ফার্স্ট যে 1 ডিজিট নাম্বার সেটা লিখবো, তাহলে 10। এটা হচ্ছে 2 এর বাইনারি। 3 এর বাইনারি কি হবে? বামের ঘরে 1 রাখবো, আর এই যে ডান পাশে হচ্ছে সেকেন্ড 1 ডিজিট, এটা বসাবো, তাহলে 1 1 চলে আসছে, ভালো কথা। এরপর 4কে লিখতে চাই, 4কে লেখার জন্য বামের ঘরে একটা জোর করে 1 আনলাম, আর ডানের দুইটা ঘরে আমরা কি বসাবো? এই যে ডানের দুইটা ঘরে আমরা বসাবো হচ্ছে ফার্স্ট 2 ডিজিট। 5 এর জন্য 1, তার পাশে হচ্ছে সেকেন্ড 2 ডিজিট। 6 এর জন্য 1, তার পাশে হচ্ছে থার্ড 2 ডিজিট। এরপর 7 লেখার জন্য বাম পাশে 1, তার পাশে হচ্ছে ফোর্থ 2 ডিজিট। শেষ, 7 পর্যন্ত লিখে ফেলছি। এরপরে আসো 8 এর বাইনারি কিভাবে লিখবো। তো 8কে আর 3 ডিজিট দিয়ে লেখা যাচ্ছে না, তাহলে আমরা এই যে 4 ডিজিট বানাবো জোর করে, বামে একটা 1 নিয়ে আসবো এক্সট্রা। এরপর হচ্ছে আমরা সবচেয়ে ছোট 3 ডিজিট নাম্বারটা বসাবো, আর আমরা জানি সবচেয়ে ছোট 3 ডিজিট নাম্বারটা হচ্ছে 3টা 0। তাহলে 1কে 4 নম্বর ঘরে রেখে তার ডান পাশে 3টা 0, তাহলে এইটা হচ্ছে 8 এর বাইনারি। 9 এর জন্য আবারও 1কে বাম পাশে ফিক্স রেখে তার ডান পাশের 3টা ঘরে যে সেকেন্ড 3 ডিজিট। 10কে লেখার জন্য 1কে আবারও 4 নম্বর ঘরে ফিক্স রেখে তার ডান পাশের 3টা ঘরে হচ্ছে থার্ড 3 ডিজিট নাম্বারটা 010। তাহলে এই যে দেখো আমরা কিন্তু সুন্দর মতো 10টা বাইনারি নাম্বার সিরিয়ালি লিখে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এরপরে অক্টাল নাম্বার। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত লেখা তো অনেক সহজ, এটা আমাদের কষ্টই হয় না কোনো। এই যে লিখে ফেলতে পারি 0 থেকে 7, কারণ প্রাইমারি ডিজিট আছে এই কয়টা। এর পরের নাম্বারটা লিখতে একটু ঝামেলা হয়, কারণ অক্টালে 8 বলে কিছু নাই। তাহলে কি করব? এই যে বামে একটা 1 আনবো জোর করে 2 ডিজিট নাম্বার লেখার জন্য, আর তার পাশে হচ্ছে সবচেয়ে ছোট 1 ডিজিট, দ্যাট ইজ 0। তাহলে এই যে 10, এটা হচ্ছে অক্টালে 8কে বোঝায়, বুঝতে পারছো? এটা অক্টালের 8। 9 এর জন্য বামের ঘরে 1, ডানের ঘরে এই যে সেকেন্ড 1 ডিজিট, দ্যাট ইজ 1। 10-এর জন্য বামের ঘরে 1, ডানের ঘরে তোমার হচ্ছে থার্ড 2 ডিজিট, সরি থার্ড সেকেন্ড 1 ডিজিট, এই যে 2। তাহলে এই যে আমি অক্টালের জন্য দেখো প্রথম 11টা সংখ্যা লিখে ফেলছি। ঠিক আছে, অক্টালের জন্য প্রথম 11টা সংখ্যা আমি লিখে ফেলছি এখানে। ফাইনালি আমরা হচ্ছে হেক্সাডেসিমালের জন্য লিখবো। তো এটা একদম ডেসিমালের মতো সেম হবে। ঠিক আছে, জাস্ট এই যে 10-এর জায়গায় এ আসবে। আমি একটু লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, এই পর্যন্ত লিখে ফেলছি, কারণ এই পর্যন্ত হচ্ছে আমার হেক্সাডেসিমালে ডিরেক্ট নাম্বার আছে। আর এই যে 10কে হচ্ছে আমরা হেক্সাডেসিমালে কোন প্রাইমারি ডিজিট দিয়ে যেন লিখি, এই যে এইটা ক্যাপিটাল এ। তাহলে এই হয়ে গেল আমাদের 0 থেকে 10 পর্যন্ত হেক্সাডেসিমালের রিপ্রেজেন্টেশন। বুঝতে পারছো না সবাই? জিনিসগুলো অনেক মজার না? মানে একটু প্যাটার্ন ধরতে পারলেই কিন্তু সব লেখা যায়। ঠিক আছে, এবং আমাদের ছোটবেলা থেকে শেখা জিনিসপত্রই। ওকে, তো তোমাদের জন্য
নেক্সট যে কোশ্চেনটা, এটা একটু আমাকে অ্যান্সারটা লিখে জানানোর চেষ্টা করো, ঠিক আছে? এই কুইজটা আমরা একসাথে সলভ করব, ঠিক আছে? আমাদেরকে বলতেছে যে হেক্সাডেসিমালে যেটা ক্যাপিটাল ডি, যেই ক্যাপিটাল ডি সিম্বলটা হেক্সাডেসিমালে যেই নাম্বারকে ডিনোট করে বা যেই নাম্বারকে ইন্ডিকেট করে সেটা অক্টালে কত, অক্টালে সেটা কত, অক্টাল নাম্বার সিস্টেমে সেটা কত, এটা বের করতে হবে। তাহলে কিভাবে করব? খুবই সহজ। তো দেখো আমাদের হেক্সাডেসিমালে যেটা ডি, হেক্সাডেসিমালে যেটা ডি, হেক্সাডেসিমালে যেটাকে আমরা ডি হিসেবে চিনি সেটা ডেসিমালে কি বোঝায়? ডেসিমালে সেটা কি বোঝায়? দেখো খুবই সহজ, ডি এর ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ভাইয়া 13, বুঝতে পারছো? অর্থাৎ ডেসিমালে যেটা 13, হেক্সাডেসিমালে সেটা ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি। তাহলে এইবার একটু বলো তো, ডেসিমালে যেটা 13 সেটা অক্টালে গিয়ে কত হবে? একটু চিন্তা করে বলো, অক্টালে গিয়ে সেটা কত হবে? তোমরা একটু আগে কিন্তু দেখে আসছো যে আমাদের ডেসিমালে যেটা 8, অক্টালে গিয়ে সেটা হয়ে যায় 10। ডেসিমালে যেটা 8, অক্টালে সেটা 10। এই যে এইখানেই দেখছো, এই যে ডেসিমালে যেটা 8, অক্টালে সেটা 10, দেখছো না? এই দেখছো কিনা? ডেসিমালে যেটা 8, অক্টালে সেটা 10। তাহলে তুমি একটু গোনার চেষ্টা করো, ডেসিমালের 9, অক্টালের 11, ডেসিমালের 10, অক্টালের 12, ডেসিমালের 11, অক্টালের 13, ডেসিমালের 12, অক্টালের 14, তো ডেসিমালের 13, অক্টালের 15। এই এক্স্যাক্টলি 15। তাহলে আমাদের ডেসিমালে যেটা ক্যাপিটাল ডি, অক্টালে সেটা 15। বুঝতে পারছো? ওকে, সো এইটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের লাস্ট কুইজ, এটা দিয়ে আমরা ক্লাস শেষ করব। সো একটু সবাই একসাথে আমরা এটা সলভ করার ট্রাই করি। দেখো বলছে এই যে যে একটা নাম্বার আমরা এখানে দেখাচ্ছি, এই নাম্বারের পরবর্তী নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার আফটার দিস নাম্বার? তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে এই নাম্বারটা কোন নাম্বার সিস্টেমে বিলং করে। দেখো এই যে পাশে ছোট করে 16 দেয়া, তো এখান থেকে বুঝতে পারতেছি এটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের একটা নাম্বার, এটা হেক্সাডেসিমালে বিলং করে। এবং এই যে দেখো এই যে ক্যাপিটাল এ ইউজ করা হয়েছে প্রাইমারি ডিজিট হিসেবে, তো এখান থেকেও বুঝতে পারতেছি এটা হেক্সাডেসিমালের নাম্বার। এখন কোশ্চেন হচ্ছে যে হেক্সাডেসিমালে 5A, এইটার পরের নাম্বারটা আমরা কি লিখব? ঠিক আছে, এটার পরের নাম্বারটা কি লিখব, মানে এই নাম্বারের সাথে 1 যোগ করলে কত আসবে? একই কোশ্চেন, 5A তার সাথে 1 যোগ করলে কত আসবে, বা 5A এইটার পরের নাম্বারটা কত, কিভাবে বের করব? তো দেখো এটা একটু চিন্তা করলে বুঝতে পারবা যে আমাদের নাম্বার ফর্ম করার যে প্যাটার্নটা, নাম্বার তৈরি করার যে প্যাটার্নটা, ওইটাই জাস্ট এখানে কাজে লাগাবো, ওইটাই কাজে লাগাবো। 5A এটা কয় ডিজিটের নাম্বার? 2 ডিজিটের নাম্বার। তাহলে 5A এটার পরের নাম্বারটা আমরা 2 ডিজিট দিয়ে বানাতে পারি কিনা, এইটা হচ্ছে প্রথম কোশ্চেন। আমরা কি বানাতে পারি? অবশ্যই পারি। কিভাবে পারি? এই দেখো বামের ঘরে আমরা 5কে ফিক্স রেখে, বামের ঘরে আমরা 5কে ফিক্স রেখে ডানের ঘরে আমরা এর পরের ডিজিটটা কি বসাতে পারি? মানে এর পরে কি আর কোনো ডিজিট আছে বসানোর মতো? বলো তো, আছে? আছে। কোনটা? এর পরে কি? বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে ই, এর পরে এফ, এফ পর্যন্ত গিয়ে শেষ। হেক্সাডেসিমালে এফ পর্যন্ত প্রাইমারি ডিজিট শেষ। তাহলে আমরা এর পরে কিন্তু প্রাইমারি ডিজিট হিসেবে আমরা বিকে বসাতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে দেখো আমাদের প্যাটার্নটা আমরা ফলো করছি কিভাবে। 5A এর পরের নাম্বারটা লেখার জন্য আমরা 5কে কোনো চেঞ্জ করি নাই, 5কে তার জায়গায় ফিক্সড রেখে দিছি। আমরা চেঞ্জ করছি পাশের ডিজিটে, পাশের ডিজিটে এর জায়গায় আমরা এর ইমিডিয়েট পরের যে ডিজিট দ্যাট ইজ বি সেটা লিখছি। তাহলে আমাদের ফাইনালি চলে আসতেছে এই যে 5 এর পরের নাম্বারটা, এবং সেটা হচ্ছে আমাদের 5B। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 5 এর পরের নাম্বারটা হচ্ছে 5B। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। একটু আমাকে জানাও তো তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা বা বুঝতে পারছো কিনা, কোনো কোশ্চেন
কোনো কনফিউশন? ওকে, কেমন লাগলো এই পর্যন্ত নাম্বার সিস্টেমের আলোচনা? তোমাদের কাছে কেমন লাগলো, বা নাম্বার সিস্টেম তোমাদের কাছে কতটা ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ, অনেক নতুন করে আমরা জিনিসপত্র দেখছি। দেখো, এগুলো যে তোমাকে খুব নতুন বা অদেখা জিনিস দেখাইছি তা কিন্তু না, তুমি এগুলো ছোটোবেলা থেকে পড়ে আসতেছো। তুমি ছোটোবেলা থেকেই ডেসিমাল নাম্বার পড়ছো, বা এই নাম্বারগুলো হয়তো বা দেখছো কোথাও না কোথাও, ছোটোবেলার দেখার জিনিসপত্রই। জাস্ট আমরা নতুনভাবে একটু এগুলাকে অবজার্ভ করতেছি এবং বোঝার ট্রাই করতেছি, ঠিক আছে? কেন? কারণ এর মাধ্যমে আমরা যে কোনো নাম্বার সিস্টেমকে সহজে বুঝতে পারি, স্পেশালি বাইনারি নাম্বার সিস্টেম, অর্থাৎ যেটা আমাদের কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, এইটা আমরা সহজে যেন বুঝতে পারি, সেটাই আমাদের টার্গেট, ঠিক আছে? আর কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ সহজে বুঝতে পারলে কি হবে, আমরা সামনে কিন্তু কম্পিউটারের সাথেই কমিউনিকেট করব বা কম্পিউটারকেই ব্যবহার করব বিভিন্ন কাজের জন্য। তো আমরা যদি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের যে কোনো কাজ করা অনেক ইজি হবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের সামনের গোল। সো এইটাই আমরা সামনে জার্নিতে কন্টিনিউ করব। সো আজকের ক্লাসটা এখানেই শেষ, কিন্তু আমাদের জার্নি কিন্তু মাত্র শুরু। রেগুলার ক্লাসে ইনশাল্লাহ আমরা আমাদের কোর্সের ভেতরে যা যা আছে সব কিছু কভার করব, সব কিছু হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, এবং পাশাপাশি আমাদের এক্সামের জন্য যা যা জানা দরকার সেইগুলো আমরা এখানে জানার চেষ্টা করব, ঠিক আছে? সো আজকের ক্লাসটা বলতে পারো একটা ট্রেইলার, আমাদের মেইন যে জার্নি সেটা এখনও বাকি আছে। সো সেই জার্নিতে তোমাদের পাশে পাওয়ার প্রত্যাশা থাকলো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।